তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো, যে কিনা এখন পর্যন্ত বাবার টাকা উড়িয়ে বেড়ায়। তামিমকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিল তামিমের বাবা। কারণ সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, তার ব্যবসা দেখাশোনার জন্য একটা ছেলে দরকার। তামিমকে অনেক দিন ধরে বলেছে তার বাবা, কিন্তু তামিম ব্যবসা করতে রাজি না। তাই তার বাবা তামিমকে কথা শুনিয়ে দিচ্ছে। একটু পর তামিমের মা এসে তামিমের বাবাকে বলতে লাগে, ছেলেটার পড়াশোনা শেষ হলো কেবলমাত্র, আর কিছুদিন ঘোরাফেরা করুক, তারপর না হয় ব্যবসা দেখবে। তুমি ছেলেটাকে লাই দিয়ে দিয়ে খারাপ বানিয়ে ফেলেছ, আর না এখন আমার কথা মতো ওকে চলতে হবে, না হলে বাসা থেকে বেরিয়ে যা তুই। মুখ বুঝে কথাগুলো শুনছিল তামিম। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলতে লাগে, তোমাদের যেহেতু এতই বোঝা হয়ে গেছে তাহলে আমি আর এই বাসাতে থাকছি না। কথাটা বলে স্বাধীনতার রুমে গিয়ে ব্যাগপত্র বুঝে বেরিয়ে পড়ে এক অজানা গন্তব্যে। তামিম একটা সহজ সরল ছেলে, কিন্তু সে বাহিরে যেরকম দেখায় ঠিক ভেতরে সেই রকম না। একটু পর তামিম তাদের গোপন আস্তানায় চলে যায়। হঠাৎ গোপন আস্তানায় তামিমকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। তখনই একটা ছেলে তামিমকে উদ্দেশ্য করে বলে, কি রে তামিম, হঠাৎ তুই এইখানে এই অসময়ে? আসলে আর বলিস না, বাবা আমার উপর অনেক রাগ করেছে, কারণ তার ব্যবসা আমি দেখাশোনা করতে অনিচ্ছুক। ও এই ব্যাপার। তারপরেই তামিম আরো কিছু কথা বলতে লাগে তার বন্ধুদের সাথে। তখনই ফারুক তামিমকে বলতে লাগে, শোন, আমাদের কাছে যে টাকা আছে তা দিয়ে অনায়াসে তুই চলতে পারবি, কিন্তু তুই যদি কামকাজ না করে ঘোরাফেরা করিস তাহলে তোকে সবাই পছন্দ করবে। তাই বলছিলাম কি, আমার বাবার যে গ্যারেজটা আছে সেখানে গিয়ে আমার সাথে কাজ করবি, আর রাত্রিতে মিশনে যাব। আসলে ফারুকের বাবার একটা বড় মেকানিকের দোকান। তামিম, ফারুক আর তাদের বন্ধু সবাই মিলে মেকানিক্যাল নিয়ে পড়ছে, তাই তাদের কাজ ততটুকু কঠিন হবে না। এবার আসুন নায়কের পরিচয় করিয়ে দেওয়া যাক। আমাদের গল্পের নায়ক তামিম আহমেদ। মা বাবার একমাত্র সন্তান। তার একটা বড় বোন ছিল, দুর্ঘটনায় মারা গেছে। সেটা না হয় গল্পের সাথে থাকতে জানতে পারবেন। তার বাবার একটা কোম্পানি আছে যা বাংলাদেশের টপ 10-এর ভিতরে আছে, আর তামিমের বাবা চাচ্ছে যে কোম্পানির হালটা তামিম ধরুক। সে আর কতদিন কাজ করবে। আর অন্যদিকে তামিম চাচ্ছিল যে বাংলাদেশে তার নিজের নামের একটা গাড়ির কোম্পানি খুলতে, যেখানে রোজ রলস BMW এর মতো দামি দামি গাড়ি নির্মাণ করবে। কিন্তু তার বাবা চায় সে অগোচরে যেন তার ব্যবসাটা তামিম দেখে। তামিমের ভাবনার চ্যাট ঘটে ফারুকের ডাকে। শোন, আমাদের গ্যারেজের সাথে একটা অ্যাটাচ রুম আছে যেখানে আমরা 3 জন থাকতে পারবো। তখন না হয় আমাদের মিশনগুলো করতে পারবো, কোনো বাধা আসবে না ফ্যামিলি থেকে। একদিনে কাজ করব। গোপন স্থান থেকে তামিম, ফারুক আর তার বন্ধু স্বাধীন সবাই চলে যায় তামিমের বাবার গ্যারেজে। একটু পর গাছে গিয়ে পৌঁছায়। তামিমের বাবার গ্যারেজটা ছিল পরিত্যক্ত, সেই রকম কাজকর্ম হতো না সেখানে, তাই তারা গ্যারেজটা বন্ধ করে দিয়েছে। তামিমের বাবা এখন ব্যবসা করে, তাই পুরনো গ্যারেজটা নতুন করে ওপেন করতে চায় তারা, কারণ শূন্যস্থান থেকে কাজ শুরু করলে সফলতা দ্রুত পায়। আমি কি অর্ডার করছি, ততক্ষণে তোরা ঘরটা গুছিয়ে নে। তারপর তারা ঘর গোছাতে লাগে। ঘর গোছাতেই তাদের খাবার চলে আসে। খাবার খেয়ে তামিম বলতে লাগে, আমরা তো লোক 3 জন, এখানে তো খাট নেই। আমি বাজার থেকে খাট আর যা যা লাগে সকল কিছু কিনে আনছি, তোরা গিয়ে ঘরটা একটু পরিষ্কার কর। কথাটা বলে স্বাধীন টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাজারে গিয়ে স্বাধীন 3টা খাট আরও প্রয়োজনীয় আসবাবপত্র কিনে একটা রিক্সাতে করে চলে আসতে যাবে। তখনই রিক্সাওয়ালা বলতে লাগে, বাবা, এত যে মাল সাবানা কিনছো, নতুন বাড়ি করছো নাকি? না আঙ্কেল, আসলে নতুন বাড়ি না, মির্জা ওয়ার্কশপ আছে না যেটা বন্ধ হয়ে পড়ে আছে, আমরা সেটা ওপেন করব, তাই সেখানে থাকার জন্য এই আসবাবপত্রগুলো কিনেছি। আচ্ছা বাবা, দেখে শুনে থেকো। মিস কলার মুখ থেকে তামিম কথা শুনে চমকে যায়। তখনই রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলে, কেন কেন আঙ্কেল, কি হয়েছে, আপনি এরকম কথা বলছেন যে? না বাবা, বলছিলাম যে কিছুদিন আগে একটা মেয়েকে ওইদিকে রেপ করে মেরে ফেলছিল কারা জান, তাই তোমাকে বলছিলাম যে দেখে শুনে থেকো একটু। ও আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে এই কথাটা বলার জন্য।
তারপর রিক্সাওয়ালা আঙ্কেলের সাথে আরও কিছু কথা বলতে বলতে তাদের গ্যারেজে চলে আসে। এক এক করে সকলকে ডাকতেই বাড়ি থেকে আসবার পত্রগুলো নামিয়ে রিক্সাওয়ালাকে টাকা পরিশোধ করে রুমে গিয়ে আসবাবপত্রগুলো রেখে ঘর গোছানো শুরু করে। এভাবেই এক এক করে ঘর সহ গ্যারেজটা চকচকে বানিয়ে ফেলেছে তারা। তখনই স্বাধীন সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমরা তাহলে কালকে থেকে কাজ শুরু করব। আচ্ছা, তাহলে কালকে থেকে আমরা কাজ শুরু করব। কালকে থেকে কাজ শুরু করা যায়। আর তোদেরকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি বলবি? কিছুদিন আগে এদিকে একটা মেয়েকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছিল। হ্যাঁ, ফেলে গেছিস, কিন্তু তুই কি করে জানলি? জেনেছি একভাবে। তা কে করেছে কাজটা জানতে পেরেছিস কি তোরা? আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউই কোনো খোঁজ দিতে পারেনি। কিন্তু সকলের সন্দেহ হয়েছে যে এমপির ছোট ভাই এই কাজটা করতে পারে। আচ্ছা, তুই কি শিওর যে এমপির ছোট ভাই এই কাজটা করেছে? না, আমি অতটুকু শিওর না, তবে সকলের মুখ থেকে শুনেছি এই কথাগুলো। তাহলে আজকে রাতে আমরা বের হব। এর একটা সমাধান বের করে তবে বাসায় ফিরব। তারপর তারা রাত্রের খাবার দাবার শেষ করে সকলে বের হয় মেয়েটিকে রেপ করেছে কে সেটা জানার জন্য। একটু পর তারা রাস্তা দিয়ে হাঁটতে লাগে। তখনই দেখতে পায় সেই রাস্তার একটা মুদি দোকানে সিসি ক্যামেরা লাগানো। তখনই তামিম স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, স্বাধীন, যা দেখতো দোকানের ক্যামেরাটা ভালো আছে কিনা। তামিমের কথা শুনে স্বাধীন মুদি দোকানে চলে গেল। তারপর একটা বিস্কুট কেনার ভঙ্গিমা করে দেখে ক্যামেরাটা সচল। একটু পর স্বাধীন মুদি দোকানকে বলে, আঙ্কেল, আমরা কি আপনার ক্যামেরাটা চেক করে দিতে পারি? আমাদের একটা প্রয়োজন আছে। তোমরা কারা? তোমাদেরকে তো এর আগে দেখিনি এখানে। তখনই দৌড়ে এসে তামিম বলতে লাগে, আমরা এনকেডন, নিশ্চয়ই আমাদের নাম শুনেছিস। হ্যাঁ ভাই, তোমাদের নাম শুনেছি। আমাকে প্লিজ মেরো না, কি লাগবে নিয়ে যাও তোমরা। ভয় পাচ্ছিস কেন? আমাদেরকে তো যারা ভয় পায় তারা অন্যায় কাজ করে। তুই কি কোনো অন্যায় কাজ করেছিস যে আমাদেরকে দেখে ভয় পাচ্ছিস? আমরা তোর কোনো ক্ষতি করব না, তুই চুপ করে বসে থাক। আমরা শুধু তোর দোকানের সিসি ক্যামেরার ফুটেজটা একটু দেখব। তারপর তামিম দোকানের সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে দিতে লাগে। তখনই ফারুককে উদ্দেশ্য করে বলেন, কোন দিনই ঘটনা ঘটেছিল? 5 তারিখ রাত্রিতে। তারপর তামিম 5 তারিখ রাতের ফুটেজ দেখছিল। তখনই দেখতে পায় রাত্রি 10টার পর থেকে শুধুমাত্র একটা গাড়ি চেয়েছে, ওদিকে আবার রাত্রি 2টাতে ব্যাক করেছে। তখনই গাড়িটা স্কেপ করে দোকানদারকে দেখালো। তামিম গাড়িটার দিকে ইঙ্গিত করে দোকানদারকে বলল, আপনি দেখেন তো এই গাড়িটা চিনতে পারেন কিনা। তখন দোকানদার ভালো করে গাড়িটাকে দেখলো। দেখে তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি তো এই গাড়িটা ভালো করে চিনি। এই গাড়িটা হচ্ছে এমপির ছোট ভাইয়ের। এখান দিয়ে তো প্রায় যাওয়া আসা করে, আর মাঝে মাঝে আমার দোকান থেকে খাবার কেন। তামিমরা শিওর হয়ে গেল যে এই কাজটা এমপির ছোট ভাই ছাড়া আর কেউ করেনি। তখনই তামিম দোকান থেকে বেরিয়ে এসে দোকানদারকে উদ্দেশ্য করে বলে, আর একটা কথা, আমরা যেখানে এসেছি তা যেন কোনোভাবেই অন্য কেউ জানতে না পারে। যদি জানতে পারে তাহলে তো বুঝতেই পারছেন আপনাকে কি করব। তারপর তারা সেখান থেকে চলে আসে আর ভাবতে লাগে কিভাবে এমপির ভাইকে শেষ করা যায়। তখনই তাদের মাথায় দোকানের কথাগুলো বাজতে লাগে। দোকানকে বলেছিল যে প্রায় রাত 10টা থেকে 11টার ভেতরে এই রাস্তা দিয়ে কোথায় যেন যায়, আর এখন বাজার রাত মাত্র 10টা। আর একটু অপেক্ষা করে দেখা যাক এমপির ছোট ভাই আসে কিনা। তারপর তামিমরা দোকান থেকে কিছুটুকু দূরে এসে একটা নিরিবিলি স্থানে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পায় একটা গাড়ি আসছে এদিকে। তাদের সামনে দিয়ে অনেক স্পিডে চলে যায়। দেখতে পায় সেই গাড়িটা যেটা এমপির ছোট ভাই। তারপর তারা গাড়িটাকে অনুসরণ করতে লাগে। দেখতে পায় তাদের কাছ থেকে একটু দূরে গিয়ে গাড়িটা ব্রেক করে। তখনই তামিম বলতে লাগে, কিরে, এখানে গাড়ি দাঁড় করালি কেন? আমি চাই না তারা যেখানে গাড়ি দাঁড় করিয়েছে সেখান থেকে আর একটু জঙ্গলের ভেতরে গেলেই একটা পরিত্যক্ত বাড়ি পাওয়া যায়। তাহলে কি সেই বাড়িটাতেই তারা আড্ডা দেয় নাকি? হ্যাঁ, হতেও পারে। চল সামনের দিকে এগোনো যাক। ভেবেছিলাম ছেলেটাকে কতই না খুঁজতে হবে, কিন্তু কখনো ভাবিনি যে এত সহজে পেয়ে যাব তাকে। এই বলে হাসতে হাসতে তামিম, ফারুক, স্বাধীন তারপর তারা সেখানে দাঁড় করিয়েছে সেখান দিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। ঢুকে দেখতে পায় একটা পরিত্যক্ত বাড়ি। আবার সেই বাড়িতে একটা রুমের চলছে। তারা ভাইটার আরেকটু কাছে গিয়ে শুনতে পায়,
আজকে যে মেয়েটা কিনেছিস একে আরো 7 দিন ভোগ করবো। একে চেয়ারে ভালো করে বেঁধে রাখ। আচ্ছা ভাই, একে ভালো করে বেঁধে রাখছি। তারপর মেয়েটাকে একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর তারা মেয়েটাকে বেঁধে রাখে চেয়ারে। এত অন্যায় দেখে সহ্য করতে পারছে না তারা। একটু পর দেখতে পায় এমপির ছোট ভাই আরেকটি রুমে যাচ্ছে। বাহির থেকে এমপির ছোট ভাইকে অনুসরণ করে তামিম, ফারুক, স্বাধীন আর একটি রুমে যায়। দেখতে পায় রুম ভর্তি ড্রাগসের প্যাকেট। শালা, তোদেরকে টাকা দিয়ে পারি এমনি? আজকে মাত্র 10 কেজি ড্রাগস দেখেছিস। এতে আমি কি নিব আর তোদেরকে কি দেবো? হ্যাঁ, আর শোন, কালকে আমাদের বড় ড্রাগসের চালান আসবে। এত অপরাধ অনিয়ম সহ্য করতে না পেরে তাদের কাছে থাকা পিস্তল দিয়ে গুলি করে এমপির ছোট ভাই পায়। তখনই ছেলেগুলো তাদের টেবিলে থাকা পিস্তলগুলো নিয়ে এলো পাথরে গুলি করতে লাগে। এদিকে তামিম, ফারুক, স্বাধীন অ্যালার্ট হয়ে এক এক করে ছেলেগুলোর উদ্দেশ্যে গুলি করতে লাগে। একটু পর সকল ছেলেকে মেরে ফেলে তারা। রুমে প্রবেশ করে দেখে সকলের জীবিত, শুধুমাত্র পায়ে হাতে কাঁধে গুলি লেগেছে। তড়িঘড়ি করে সকলকে একসঙ্গে বেঁধে ফেলে স্বাধীন। অন্যদিকে ফারুক সকলের মুখে কোষ্টি লাগিয়ে দেয়, আর তামিম ট্যাক্সের প্যাকেটগুলো বাহিরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয়। তারপর ফারুক তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, মেয়েটাকে আজকে তুলে নিয়ে এসেছে, অজ্ঞান করেছে, ওকে হসপিটালে রেখে আয় তুই। কথাগুলো বলে তামিমকে উদ্দেশ্য করে ফারুক। তারপর তামিম মুখে মাস্ক লাগিয়ে মেয়েটির যে ঘরে বাঁধা সেই ঘরে চলে আসে। একা ঘুরে মেয়েটির বাঁধন খুলে দেয়, মুখে পানি দেয়, অনেকভাবে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই জ্ঞান ফেরে না। কি করবে বুঝতে না পেরে মেয়েটিকে পাজা খুলে তোলে। হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় তামিম। জঙ্গলের বাহির হয়ে দেখে এমপির ছোট ভাইয়ের গাড়ি। গাড়িতে তুলে মেয়েটিকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতালে গিয়ে মেয়েটিকে ভর্তি করে যখন চলে আসতে যাবে, পাশ থেকে একটা নার্স বলতে লাগে, আপনি রোগীর কি হন? তেমন কিছু না। আপনার একটা সই লাগতো। তার দরকার পড়বে না আপনার। আচ্ছা, তাহলে আপনার নামটা বলে যান। আমার নাম আমার নাম এনকে। তামিমের মুখ থেকে এনকে নামটি শুনে নার্স অনেকটাই অবাক হয়ে যায়। নিজেকে আর ধরে রাখতে না পেরে অজ্ঞান হয়ে যায়। নার্সের এরকম অবস্থা দেখে তামিম মিটিমিটি হাসতে লাগে। তারপর হাসপাতাল থেকে বাহির হয়ে এমপির ছোট ভাইয়ের গাড়িটা নিয়ে আবারও রওনা হয় সে পরিত্যক্ত বাড়ির উদ্দেশ্যে। জঙ্গলের বাহিরে গাড়ি থামিয়ে পুরনো বাড়িতে প্রবেশ করে তামিম। এসে দেখে ফারুক তামিম চেয়ারে বসে আছে। তামিমকে আসতে দেখে ফারুক বলে ওঠে, কিরে, মেয়েটাকে কই রেখে আসলি? হাসপাতালে রেখে আসছে। আচ্ছা, তোর পরিচয় তো কেউ জানতে পারেনি আবার? না, সেরকম কেউ জানতে পারেনি। মুখে মাস্ক লাগানো ছিল আর একটা নার্স। শালা খাইছে রে, একটা নার্সের উপর ক্রাশ খেলি আবার তুই? না রে শালা, সেরকম কিছু না। আসলে একটা নার্স অনেক জোরাজোরি করছিল আমার পরিচয় জানার জন্য, আর আসার সময় শুধু বলছি এনকে ডন বলে পিছিয়ে তাকিয়ে দেখি মেয়েটা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। তামিমের মুখ থেকে এইরকম কথা শুনে ফারুক স্বাধীন হাসতে লাগে। তারপর আরো কিছু কথা বলে তারা ঘুমিয়ে পড়ে সেখানে। পরের দিন সকালে তামিম আর তার বন্ধুদের ঘুম ভাঙে ফোনের শব্দতে। পাশে যেয়ে দেখে একটা মোবাইল ফোন পড়ে আছে, সেখানে ফোন বাজছে। ফারুক সামনে গিয়ে ফোনটা তুলে দেখেন নাম লেখা বড় ভাই। তাদের আর বোঝার বাকি রইল না যে ফোনটা করেছে এমপি। ফোন রিসিভ না করে ফোন বন্ধ করে দিল। তারপর স্বাধীনকে পাঠাইলো খাবার আনার জন্য। স্বাধীন খাবার আনলে সকল ছেলের মুখে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরে এমপির ছোট ভাই বলতে লাগে, কে তোরা? আমাকে এইভাবে বেঁধে রেখেছিস কেন? আমাদের পরিচয় তো না জানলেও হবে, চুপচাপ খাবারগুলো খেয়ে নে। না, আগে তোদের পরিচয়টা দে। পাশ থেকে ফারুক বলে ওঠে, এনকে ডনের নাম কখনো শুনেছিস তুই? হ্যাঁ শুনেছি, তারা নাকি অনেক ভয়ঙ্কর। আমরাই হচ্ছে এনকে ডন 3 স্টার। ফারুকের মুখের থেকে এইরকম কথা শুনে এমপির ছোট ভাই চমকে যায়। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলতে লাগে, তা আপনাদের কি ক্ষতি করেছি? আমাদের এইভাবে বেঁধে রেখেছেন কেন? তুই বোধহয় এও শুনেছিস যে অন্যায় প্রতিবাদ করে তারা। তুই কিছুদিন পর পর মেয়েদেরকে ধরে এনে রেপ করে মেরে ফেলিস আর সমাজে ড্রাগ সাপ্লাই করিস। এগুলো কি অন্যায় না? কথাগুলো বলছিল আর এক এক করে সকলের বাঁধন খুলে দিচ্ছে ফারুক। তারপর সকলকে এক প্যাকেট বিরিয়ানি করে দেয় খাবার জন্য। খাওয়া দাওয়া শেষ করে তামিম এমপির ছোট ভাইকে বলে, শোন, তোদেরকে আমরা ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে। আমাদেরকে ছেড়ে দেন, আমরা আপনার সকল শর্তে রাজি আছি। শোন, এখন ফোন দিবি তোদেরকে যে ড্রাগস সাপ্লাই করে, আর বলিস তার গোডাউনে যে ড্রাগস আছে
সব যেন নিয়ে আসে আজকে রাত্রে। তারপর তামিম এমপির ছোট ভাইয়ের ফোনটা তার দিকে এগিয়ে দিল। তারপর এমপির ছোট ভাই সেই ড্রাগস ডিলারকে ফোন করে। ভাই, আমাদের যে ড্রাগস দিয়েছিলেন সব ড্রাগস বিক্রি করে ফেলেছি, আর এখন অনেক পরিমাণ ড্রাগস লাগবে আমাদের। আমি বলতে চাচ্ছি যে আপনার গোডাউনে যত ড্রাগস আছেন সব নিয়ে আসেন আজকে রাত্রিতে। আচ্ছা, আমার গোডাউনে প্রায় 2টা ড্রাগস হবে, আমি নিয়ে আসবো, আর তুই টাকা রেডি রাখিস। আর কিছু না বলতে দিয়ে ফোন কেটে দেয় তামিম। তামিমের বলা কথাগুলোই বলেছে এমপির ছোট ভাই। খাওয়া দাওয়া শেষ করার পর আবারও এক এক করে সকলকে ভাবতে লাগে। মুখে কস্টেপ লাগিয়ে দেয়। পাশের রুমে গিয়ে স্বাধীন সেই ইঞ্জেকশন আর ঘুম পড়ানো ওষুধ নিয়ে এসে সকলকে পুশ করে দেয়। তারপর তারা তিনজন সেই পরিত্যক্ত বাড়ি থেকে চলে আসে তাদের নতুন গ্যারেজে। তারপর নতুন করে তারা গ্যাংস্টার রিওপেন করে। অনেকক্ষণ বসে থাকার পর একটা গাড়ি আসে। গাড়ি আসতে দেখে তামিম এগিয়ে যায়। তামিমকে উদ্দেশ্য করে লোকটি বলে, দেখো তো বাবা কি হয়েছে, গাড়িটা স্টার্ট নিয়ে একটু দূরে যাবার পরে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আঙ্কেল আপনি একটু গিয়ে বসেন, আমি দেখছি। তারপরও তামিম দেখতে লাগলো গাড়ির কি হয়েছে। একটু পর তামিম গাড়ির ক্রুটি খুঁজে পেয়ে গাড়ি মেরামত করতে লাগলো। গাড়ি মেরামত শেষ করে তামিম বলতে লাগে, আঙ্কেল এদিকে আসুন, গাড়িতে উঠে স্টার্ট দেন। তারপর বৃদ্ধ লোকটি গাড়িতে উঠে স্টার্ট করতে গাড়ি স্টার্ট হয়। গাড়ি স্টার্ট হওয়া দেখে তামিম এসে বৃদ্ধ লোকটিকে বলতে লাগে। আশা করি আঙ্কেল আর কোনো সমস্যা হবে না। তারপর বৃদ্ধ লোকটি তামিমকে টাকা দিতে নেয়। বৃদ্ধ লোকের কাছ থেকে টাকা না নিয়ে তামিম বলতে লাগে, আসলে আঙ্কেল আমাদের আজ গ্যারেজটা নতুন ওপেন করেছি, আর আপনি আমাদের প্রথম কাস্টমার, তাই আপনার কাছ থেকে কোনো টাকা নেব না। বৃদ্ধ লোকটি স্বাধীনের পকেটে টাকা গুছিয়ে দিয়ে বলতে লাগে, তোমার সততা দেখে আমি মুগ্ধ। আমার একটা গাড়ি তৈরির কারখানা আছে, এই নাও আমার কার্ড। আর হ্যাঁ, কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে ফোন করবে। কথাটা বলে বৃদ্ধ লোকটি গাড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় দিনটা। রাত্রিবেলা তামিম আর তার বন্ধুরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাদের পোশাক পরে পিস্তল গুজে বের হয় জঙ্গলের ভেতর পরিত্যক্ত বাড়ির উদ্দেশ্যে। তামিম আর তার বন্ধুরা জঙ্গলে পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করে দেখে এমপির ছোট ভাই আর তার বন্ধুরা ঠিক আগের অবস্থায় শুয়ে আছে। তখনই স্বাধীন গিয়ে এমপির ছোট ভাইয়ের মুখে পানির ছিটা দিতে তার জ্ঞান ফেরে। তখনই তামিম গিয়ে তার সামনের চেয়ারে টেনে বসে বলে, এই না তোর ফোন, আর ড্রাগস ডিলারকে কল কর, এখন আসতে বল। তারপর এমপি ছোট ভাই ড্রাগস ডিলারকে কল করে আর তাড়াতাড়ি আসতে বলে। কল কেটে দিয়ে এমপির ছোট ভাইকে উদ্দেশ্য করে একটা ঘুষি মারাতে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। অনেকক্ষণ পর বাইরে কী রকম জানি গাড়ির শব্দ পায় তামিম আর তার বন্ধুরা। পুরাতন বাড়ির পেছনে দরজা দিয়ে বের হয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করে তারা। তারপর বাড়ির পেছন দিয়ে ট্রাকের পেছনে চলে আসে তারা। ট্রাক থেকে বের হয় ড্রাগস ডিলার আর তার ছেলেগুলো। জোরে জোরে ডাকতে লাগে এমপির ছোট ভাইকে। কোনো সারা শব্দ না পেয়ে তারা রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই তামিম রুমের ভেতর অজ্ঞান ধুমার গ্রেনেড সারে। তারপর রুমে ঢুকতেই ধুমা দেখে তারা অবাক হয়ে যায়। একটু পর এক এক করে সকলে অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে তামিম গিয়ে ট্রাকগুলো এক সাইড করে। দুটো ট্রাকে আগুন লাগিয়ে দেয়, সাথে এমপির ছোট্ট ভাইয়ের গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ঘরের ভেতরে এসে দেখে ফারুক আর স্বাধীন ছেলেগুলোকে বেঁধে রেখেছে। তারপর তারা বন্ধুকে গুলি লোড করতে লাগে। তারপর স্বাধীন গিয়ে সকল ছেলের মুখে পানি ছিটা দিয়ে জ্ঞান ফিরে আসে। সকলকে উদ্দেশ্য করে তামিম বলতে লাগে, তোরাও নিজেরাও জানিস না তোরা কত বড় অপরাধ করেছিস। নিজেকে বাধা অবস্থায় দেখে ড্রাগস ডিলার অনেকটাই রেগে যায়। তার সামনে এসে আবার তামিম এইগুলো কথা বলছে শুনে তামিমকে উদ্দেশ্য করে ড্রাগস ডিলার বলতে লাগে, কে তুই, আর আমাদেরকে জ্ঞান দিচ্ছিস? তোর তো সাহস কম না? ড্রাগস ডিলারের এরকম কথা শুনে হাসতে লাগে তামিম, ফারুক, স্বাধীন। তামিম, ফারুক, স্বাধীনকে হাসতে দেখে ড্রাগস ডিলার অনেকটাই অবাক হয়ে যায়। মুহূর্তে নিজেদেরকে সামলে নিয়ে তামিম বলতে লাগে, হয়তো আমাদের নাম শুনলে তুই কাঁপতে লাগবি আর ভাবতে লাগবি এখান থেকে জীবিত ফিরতে পারবি কিনা। তোর এত কথা বলতে হবে না, তোর পরিচয়টা তুই আগে বল। আর আমার পরিচয় তোকে যদি বলি, তুই ইমুতেই এখানে দৌড়ে পালাবি। ড্রাগস ডিলারের এইরকম কথা শুনে তামিম হা হা করে হাসতে লাগে। ফারুক গিয়ে তাকে একটা ঘুষি মারে আর ড্রাগ ডিলারকে উদ্দেশ্য করে ফারুক বলতে লাগে, আমরা হচ্ছে এনকে ডন বা 3 স্টার, তুই আমাদেরকে যে নামে চিনিস সেটাই। ফারুকের মুখ থেকে এইরকম কথা শুনে রাসলিজার অবাক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ড্রাগস ডিলার তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, ভাই, আমি আপনার কি ক্ষতি করেছি?
আমাকে এখানে এনে বেঁধে রেখেছেন কেন? ড্রাগস ডিলারের এইরকম কথা শুনে রেগে যায় স্বাধীন। তারপর ড্রাগস ডিলারের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলতে লাগে, কি বলছিস তুই? তোর কি দোষ, তাই তো? তুই নিজেও জানিস না তোর নিজের অজান্তে কত পরিবারকে নষ্ট করেছিস, সমাজের মাঝে তুই নেশা ছড়িয়েছিস। আর তুই বলছিস তুই কি করেছিস? তোদের আজকে শেষ দিন। কথাটা বলেই ঠাস করে গুলি করে দেয় ড্রাগ ডিলারের মাথায়। এক এক করে ড্রাগ ডিলারের সব কয়টা ছেলে পেলে কি মেরে ফেলে তামিম। শুধু বাকি আছে এমপির ছোট ভাই আর তার ছেলে পেলে। তখন এমপির ছোট ভাই তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, ভাই আপনি যা বলেছেন তাই করেছি, ড্রাগ ডিলারকে ডেকে এনেছি আপনার কথা অনুযায়ী। আমাদেরকে ছেড়ে দেন প্লিজ, আর কখনোই এমন খারাপ কাজ আমরা করবো না। ছেলেগুলোর কথা শুনে হা হা করে হাসতে লাগে তামিম। নিজের বন্ধুকে গুলি লোড করতে বলে, কিছুদিন আগে যে একটা মেয়েকে রেপ করে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিলি, ইভেন মেয়েটাকে মেরে ফেলেছিল তোরা। হয়তো তোর মতো কতই না আকুতি বিরতি করেছিল মেয়েটা, হয়তো কত কিছুই না বলেছিল তোকে। আর জানি না কত মেয়ের সাথে তুই এরকম করেছিস। সামান্য অপরাধ করেছে, তার থেকে বড় অপরাধ করেছিস তুই। সকলের মাঝে তুই ড্রাগস বিলিয়ে দিয়েছিস, সেখান থেকে দেখছি তোর অপরাধটা বেশি। আর তুই কিনা ক্ষমা চাচ্ছিস? তোর ক্ষমা আমি করবো না, উপরে গিয়ে ক্ষমা চাস আল্লাহর কাছ থেকে। কথাটা শেষ করে ঠাস ঠাস করে গুলি করে দেয় এমপির ছোট ভাইয়ের মাথায়। তারপরে এক এক করে গুলি করে দেয় এমপির ছোট্ট ভাইয়ের সাথে থাকা ছেলেগুলোকে। তারপর ছেলেগুলোকে একসাথে করে বেঁধে সেখানেই রেখে আসে। আর কয়লা দিয়ে দেয়ালে লিখে, ফারুক আমরা তোদের মেরে তোরা দেশের শত্রু দশের শত্রু। এই হচ্ছে বাংলাদেশের টপ ড্রাগস ডিলার, আর সাথে এমপির ছোট ভাই, যে কিনা প্রতিনিয়ত একটা না একটা মেয়েকে রেপ করে মেরে রেখে যায়। আর আমরা জানি এদেরকে যদি পুলিশের হাতে তুলে দিতাম, হয়তো কিছুদিন পর এরা বের হয়ে যেত, আবারও খারাপ কাজ করতে লাগতো। আর এদের জ্বালায় সমাজ অতিষ্ঠ হয়ে থাকতো নিরীহ লোকেরা। তাই আমরা এদেরকে মেরে রেখে গেলাম ইনকিডন। তারপরে সেখানে থাকা একটা ছেলের ফোন থেকে কল করে পুলিশ স্টেশনে। তারপর পুলিশকে লোকেশন দিয়ে তারা সেখান থেকে চলে যায়। তারা গ্যারেজে গিয়ে ফ্রেশ হয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা টিভি অন করতে, জঙ্গলে মিলল একসাথে 50টি লাশ, তাও আবার প্রত্যেকজনকে গুলি করে মারা হয়েছে। আর এই কাজগুলো করেছে এনকে ডন নামের একটা গ্যাং। আরও তারা দেওয়ালে লিখে গেছে যাদেরকে মেরেছে তাদের নামের অপকর্ম। পুলিশ খোঁজ করে যাচ্ছে এনকে ডংয়ের, কিন্তু কোনো সন্ধানই পায়নি। টেলিভিশনে এরকম খবর শুনে হাসতে লাগে ফারুক। হেসে মনে মনে বলতে লাগে, এনকেডনদের খুঁজে পাওয়া কি এতটাই সহজ? তারপর তারা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে গ্যারেজে বসে থাকে। অনেকক্ষণ বসে থাকার পর একটা গাড়ি এসে তাদের গ্যারেজে এসে থামে। গাড়ি থেকে একটা মহিলা বের হয়ে এসে বলতে লাগে, গাড়িটা কোথায় লিক হয়ে গেছে? তারপর তামিমকে গাড়িটা সেরে দেয়। এভাবে কাটতে থাকে তাদের দিনগুলো। একদিন তারা সব গ্যারেজে কাজ করছিল, তখনই গ্যারেজে একটা নতুন গাড়ি আসে। তামিম গাড়িটার উদ্দেশ্যে যায়, গিয়ে দেখতে পায় ওই দিনে সেই বৃদ্ধ লোকটি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি হয়েছে? আসলে আজকে স্টার্ট নিয়ে কিছুটা দূর যাওয়ার পর আবার বন্ধ হয়ে যাচ্ছে। দেখো তো বাবা একটু। তামিম গাড়ি ছাড়ছিল আর বৃদ্ধ লোকটার দিকে তাকাচ্ছিল। দেখতে পায় বৃদ্ধ লোকের মুখে কিরকম জানি চিন্তার ভাব, কিন্তু তো মুখ দেখে বৃদ্ধকে উদ্দেশ্য করে তামিম বলতে লাগে, আঙ্কেল আপনার কি কোনো সমস্যা হয়েছে? এরকম চিন্তিত মুখ দেখাচ্ছে আপনার। কি বলবো বাবা, আমার একটা গাড়ির কোম্পানি আছে, তুমি তো জানোই কোম্পানিটা আগের মতো আর তেমন চলছে না। আমি পুরনো মডেলের গাড়ি নির্মাণ করে দেখে কেউ আর তেমন চেনে না, তাই ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম নতুন মডেলের গাড়ি তৈরি করার জন্য। কিন্তু নতুন গাড়ির মালামাল আসার সময় আমার যে লোন ছিল সেটা ডুবে গেছে। তাই এখন চিন্তা করছি কোনোভাবেই লোন পরিশোধ করতে পারবো না। কিভাবে এখন ব্যবসা প্রতিষ্ঠানটা ব্যাংকের হাত থেকে রেহাই পাবে? বৃদ্ধের মুখ থেকে এইরকম কথা শুনে তামিম বলতে লাগে, আচ্ছা আঙ্কেল, ব্যাংক থেকে আপনি কত টাকা লোন নিয়েছিলেন? বাবা, ব্যাংক থেকে প্রায় 100 কোটি টাকা লোন নিয়েছিলাম, আর লোন পরিশোধের সময় আর মাত্র 1 মাস আছে। তাই চিন্তা করছি তিল তিল করে তৈরি করা নিজের কোম্পানির ব্যাংকের হাতে তুলে দিতে হবে শেষমেশ। আঙ্কেল, আমরা যদি ব্যাংকের লোন পরিশোধটা করে দিই? একটু মুচকি হেসে ওঠে বৃদ্ধ লোকটা। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে বৃদ্ধ লোকটি, তুমি আমার সাথে মস্করা করছো? তুমি 100 কোটি টাকা কোথায় পাবে? আসলে আঙ্কেল, আমরা বাইরের দেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছি।
আমরা 3 বন্ধু মিলে একটা নতুন গাড়ির কোম্পানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর সেখান থেকেই আমরা কিছু কিছু করে ব্যাংকে টাকা জমিয়েছি। ব্যাংকে প্রায় 100 কোটি টাকার উপরে জমা হয়েছে। তাই চাচ্ছিলাম আমরা আপনার ব্যাংকের লোনটা পরিশোধ করে দিই। আপনি না হয় পরে আমাদের টাকা দিলেন। আমি কখনোই তোমার টাকা নিতে পারবো না। তোমরা নিজের কোম্পানি নির্মাণ করবে, আর সেই টাকা আমাকে দিয়ে দিলে তোমরা কি করে আবার কোম্পানি তৈরি করবে? আঙ্কেল, আমরা না হয় আবার টাকা গুছিয়ে নেব। তখন তো তোমাদের টাকা গোছাতে অনেক দেরি হয়ে যাবে। তার চেয়ে বলি তোমরা আমার কোম্পানিটা শেয়ার হোল্ডার হয়ে যাও। যেহেতু কিছুদিন পর এমনিতেই আমার কোম্পানিটা ব্যাংকের কাছে দিয়ে দিতে হবে, সেখানে তোমরা যদি আমার কোম্পানিটা বাঁচাও তাহলে কোম্পানিটা তোমাদেরই। আর আমার কোনো ছেলেও নেই যে কোম্পানিটা চালাবে, শুধুমাত্র একটা মেয়ে, তাও বাইরের দেশে পড়াশোনা করছে। তোমরা যদি ব্যাংকে লোন 3 জন পরিশোধ করো তাহলে 3 জন 30% করে আমার কোম্পানির শেয়ার পাবে, আর বাকি 10% শেয়ার আমার মেয়ে পাবে। তোমরা যদি এতে রাজি থাকো তাহলে তোমাদের টাকা নিতে পারি। আঙ্কেলের সাথে তামিমকে কথা বলা দেখে কাজ ছেড়ে দিয়ে ফারুক স্বাধীন পাশে থেকে এই কথাগুলো শুনছিল। তখনই তারা তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, এরকম একটা প্রপোজাল আমাদের কাছে স্বপ্নের মতো, তাই চাচ্ছিলাম হাতছাড়া না করে অ্যাকসেপ্ট করতে। এতে আমাদের স্বপ্নটা পূরণ হবে। তারপর তামিম আঙ্কেলের কথায় সাই জানায়। তারপর তারা ফ্রেশ হয়ে ব্যাংকে গিয়ে টাকা তোলে। আঙ্কেল যে ব্যাংকে এ থেকে লোন নিয়েছিল সেখানে গিয়ে পরিশোধ করে। পরক্ষণে আঙ্কেল তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, জানি না, তোমরা না থাকলে আজ আমার কোম্পানিটা অন্য কেউ দেখ। তারপরে তামিম স্বাধীন আঙ্কেলের সাথে আরো কিছু কথা বলে সেখান থেকে চলে আসে। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে তারা। পরক্ষণে তামিমের মাথায় চিন্তা খেলে যায়। আর 100 কোটি টাকার মাছ সাগরে ডুবে যায় কি করে? এর পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, আমাদেরকে তো বের করতেই হবে। তারপর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তামিম আর তার বন্ধুরা তাদের অফিসে চলে যায়। তামিম সোজা সে বৃদ্ধ আঙ্কেলের কেবিনে চলে যায়। বৃদ্ধ লোকটির কেবিনে গিয়ে তামিম লোকটিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা আঙ্কেল, আপনি যে 100 কোটি টাকার মাল অর্ডার করেছিলেন সেটা কি আপনি নিচে গিয়ে অর্ডার করেছিলেন? না বাবা, আমি অর্ডার করিনি, অর্ডার করেছে আমাদের ম্যানেজার। তা আঙ্কেল, আপনি ম্যানেজারকে কতদিন ধরে চেনেন? ম্যানেজার সালাউদ্দিন আমার ছোটবেলার বন্ধু, ওকে আমি অনেক বিশ্বাস করি। স্বাধীনের আর বোঝার বাকি রইল না যে সালাউদ্দিন আঙ্কেলের কাছ থেকে 100 কোটি টাকা আত্মসাৎ করেছে। তারপর তামিম সেই রুম থেকে বেরিয়ে যায় সোজা ম্যানেজারের রুমের উদ্দেশ্যে। একটু পর ম্যানেজারের রুমে প্রবেশ করতে ম্যানেজার তামিমকে সামনে দেখতে পেয়ে বলতে লাগে, হঠাৎ আমার কেবিনে অবেলা বাবা তুমি? ম্যানেজারের মুখ থেকে বাবা ডাক শুনে তামিম অনেকটা রেগে যায়। দৌড়ে গিয়ে ম্যানেজারের কলার চেপে ধরে বলতে লাগে, আঙ্কেলের টাকা তুই আত্মসাৎ করেছিস তাই না? তামিমের মুখ থেকে এইরকম কথা শুনে মুহূর্তে চমকে যায় সালাউদ্দিন। নিজেকে সামনে নিয়ে তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিসের আঙ্কেলের টাকা বাবা? আমি তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো। এরকম কথা শুনে আরো শক্ত করে গলা চেপে ধরে। মুহূর্তেই নিজেকে সামনে নেয় তামিম। বলতে লাগে, শোন, তুই আমার বাবার মতো, আমি চাচ্ছি না তোকে মারতে। ভালোই ভালোই বলে দে যে আঙ্কেলের টাকা কই রেখেছিস। একটু চুপ থেকে তামিমকে উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ বলতে থাকে, হ্যাঁ বাবা, আমাকে যে টাকা দিয়েছিল 100 কোটি, সে টাকা আমি আত্মসাৎ করেছি, আর টাকা আমার বাসাতেই আছে। এখন তোর ছেলেকে ফোন করবি টাকা আনার জন্য, না হলে কিন্তু তোর লাশ বের হবে এই কোম্পানি থেকে। তারপর সালাউদ্দিন আহমেদ তার ছেলেকে ফোন করে টাকাগুলো আনার জন্য। তখনই রুমের ভেতরে প্রবেশ করে ইমরান চৌধুরী। তার বন্ধুর মুখ থেকে এই রকম কথা শুনে মুহূর্তেই অবাক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নেয় ইমরান চৌধুরী। বলতে থাকে, আমি তোকে অনেক বিশ্বাস করতাম, যার কারণে আমি শুধু তোর থেকে হিসাব নিকাশ নিয়েছি। কি করেছিস না করেছিস কিছুই কোনো সময় জানতে চাইনি। আর তুই কি না শেষমেশ আমার কোম্পানিটাকে এভাবে ধ্বংস করতে চেয়েছিলি? জানি না এই ছেলেগুলোর সাথে দেখা না হলে আজ আমার কোম্পানিটা কই থাকতো। একটু পর সালাউদ্দিনের ছেলে টাকার ব্যাগ নিয়ে কোম্পানিতে প্রবেশ করে। তারপর তার বাবার কেবিনে ঢুকে টাকার ব্যাগটা তামিমকে উদ্দেশ্য দিয়ে তার বাবা আর সে কোম্পানি থেকে বের হয়ে যায়। কোম্পানি থেকে বের হয়ে সালাউদ্দিন তার বড় ভাইকে কল করে। সালাউদ্দিনের বড় ভাই হঠাৎ করে তার ভাইকে ফোন করা দেখে অবাক হয়ে যায় সে। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে সালাউদ্দিনের বড় ভাই সালাউদ্দিনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে সালাউদ্দিন, এই অবেলায় মাকে ফোন করলে যে? না ভাই, আসলে একটা সমস্যা পড়ে তোমাকে ফোন করছি।
আমি বুঝতে পেরেছি তোর কোনো সমস্যা হয়েছে, তাই আমাকে ফোন করেছিস। তুই তো প্রয়োজন ছাড়া আমাকে কল করার মানুষ না। তা এত ন্যাকামো না করে কি হয়েছে আমাকে বল। ভাই, আমি যে কোম্পানিতে চাকরি করতাম সে কোম্পানির নতুন ম্যানেজার আমাকে মেরে কাজ থেকে বের করে দিয়েছে। কার এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত তোলে আবার অপমান করে? শালার নাম বল আর কই থাকে ঠিকানা বল। আজকে ওর একদিন কি আমার একদিন। তারপর সালাউদ্দিন তার ভাইকে সকল ইনফরমেশন দিতে লাগে। একটু পর পাগলা সালাম তার গোপন আস্তানা থেকে বের হয়। তামিমদের কোম্পানির উদ্দেশ্যে রওনা হতে লাগে। এদিকে তামিম আর বৃদ্ধ লোকটি টাকা পেয়ে নতুন মাল অর্ডার করতে গিয়েছে তারা। অফিসের ক্যাবিনেটে শুধু স্বাধীন আর ফারুক বসে আছে। তখনই অফিসে প্রবেশ করে পাগলা সালাম। সবাই পাগলা সালামকে দেখে সালাম দিতে লাগে। একটু পর একটা লোককে ধরে বলতে থাকে, তোদের নতুন ম্যানেজারের কেবিনটা কোন দিকে? ছেলেটা ইশারা দিয়ে বলতে দেয় ওইদিকে। তারপর পাগলা সালাম ম্যানেজার ক্যাবিনেট ওকে ফারুককে দেখতে পায়। ফারুককে দেখে কলার চেপে ধরে বলতে লাগে, তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলিস, আবার অপমান করে কোম্পানি থেকে বের করে দিয়েছিস। আসলে আপনি যা ভাবছেন আমি সেটা না। আমাকে দেখার পর সবাই এই কথাটাই বলে। এই তোরা চেয়ে থেকে দেখছিস কি? শালাকে শেষ করে দে। পাগলা সালামের সাথে আসা ছেলেগুলো ফারুককে মারতে লাগে। মারার এক পর্যায়ে ফারুক যখন আধা মরা, তখন পাগলা সালাম তার ছেলেদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই তোরা থাম, একে আর মারিস না। মরে গেলে ফাও ফাও আবার পুলিশকে টাকা দিতে হবে। যতটুকু মেরেছি ততটুকু সে বুঝে গেছে। তারপর পাগলা সালাম আর তার ভাইরা কেবিন থেকে বেরিয়ে কোম্পানি থেকে বের হয়ে যায়। অফিসের মাঝে এরকম হুজুজ স্বাধীনতার কেবিন থেকে বের হয়ে যায়। তারপর তার সামনে থাকা একটা ছেলেকে উদ্দেশ্য করে বলতে লাগে, এখানে কি হয়েছে? এরকম মানুষের গ্যাঞ্জাম কেন? স্যার, মারুফ স্যারকে এখানকার বড় মাস্তান এসে মারছে। কেন পেরেছে তা কি জানতে পেরেছো? স্যার, আপনি হয়তো জানেন না, আমাদের যে পুরনো ম্যানেজার ছিল সেই ম্যানেজার হচ্ছে সালামের ছোট ভাই। আপনারা অপমান করে তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছেন। হয়তো সালাউদ্দিন সাহেব গিয়ে ওর ভাইকে বলে দিয়েছে, তাই তার ভাই এসে মারুফ স্যারকে মেরেছে। সে ভেবেছিলাম নতুন ম্যানেজার মারুফ সাহেব। তারপর স্বাধীন দৌড়ে ফারুকের রুমে চলে গেল। দেখতে পায় ফারুকের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ফারুককে এই অবস্থা দেখে স্বাধীন অবাক হয়ে যায়। মুহূর্তে নিজেকে সামনে নিয়ে বলতে লাগে, গাড়ি বের করো, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর অফিসে থাকা গাড়িতে করে ফারুককে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে তামিম আর ইমরান চৌধুরী ডিলটা কনফার্ম করে আসছিল। তখনই তামিমের ফোন বাজতে লাগে। পকেট থেকে ফোন বের করে দেখে স্বাধীনের নাম্বার। ফোন রিসিভ করে কানের কাছে ধরতে স্বাধীন বলতে লাগে, তামিম, কই তুই? পাগলা সালাম নামের একটা লোক এসে ফারুককে অনেক পেরেছে। কেন মেরেছে ফারুককে? আমি তো জানি না, কোম্পানিতে থাকা একটা ছেলে বললো শহরের নাম করা পাস্তান পাগলা সালামের ভাই ছিল আমাদের পুরাতন ম্যানেজার সালাউত। কোন হাসপাতালে ভর্তি করেছিস ফারুককে? তারপর স্বাধীন তামিমকে হাসপাতালের লোকেশন পাঠায়। তারপর ফারুক আর ইমরান চৌধুরী কোম্পানিতে না গিয়ে হাসপাতালে চলে আসে। হাসপাতালে তামিম এসে ডাক্তারের সাথে কথা বলে। ফারুকের কেবিনে চলে আসে। ডাক্তার কি বললো? আজকে গিয়ে ফারুকের বাড়িতে নিয়ে যেতে পারবো? না আঙ্কেল, আজকে না, কালকে নিয়ে যেতে বলেছে ডাক্তার। তারপর ইমরান চৌধুরী বাসায় চলে গেলে অন্যদিকে তামিম স্বাধীন ফারুকের সাথে হসপিটালে থেকে গেল। পরের দিন বিকালে ফারুককে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সকলে বসেছিল। তখন তামিম ফারুক আসার দিনকে উদ্দেশ্য করে বলে, পাগলা সালামের এত বড় সাহস, তোর গায়ে হাত তুলেছে। আজকে ওর একদিন কি আমার একদিন। কথাটা বলে তামিম তাদের আইকনিক পোশাক পরে পকেটে করে পিস্তল নিয়ে বের হয়। কিছুক্ষণ পর তামিম গিয়ে পাগলা সালাম দিয়ে আস্তানায় পৌঁছায়। পাগলা সালাম যে ঘরে, তার সামনে অনেকগুলো ছেলে পোস্ট থেকে মদ খাচ্ছে। তামিমকে তাদের আস্তানায় দেখে ছেলেগুলো রেগে যায়। রেগে গিয়ে তার দিকে আসতে লাগে আর বলতে লাগে, কে তুই আর এইখানে কিসের জন্য এসেছিস? তখনই তামিম ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি তোদের বাপ। কথাটা বলে তামিম ছেলেগুলোকে মারতে লাগে। এক এক করে সকলকে মেরে ঘরে এদের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে তামিম। অন্যদিকে পাগলা সালাম মেয়ে নিয়ে শুয়েছিল ঘরের ভেতর।
হঠাৎ তার কাছে বাধা দেওয়ায় বিগতে একে রেগে যায় পাগলা সালাম। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে পাগলা সালাম বলতে লাগে, কে তুই? আর তোর সাহস তো কম না, আমার আস্তানায় এসে আমার ঘরের দরজা ভেঙে প্রবেশ করেছিস। পাশ থেকে মেয়েটি উঠে চলে যায়। দৌড়ে গিয়ে তামিম পাগলা সালামের গলা চেপে ধরে আর বলতে লাগে, আমি তোর বাপ আর তোকে শেষ করতে এসেছি পাগলা। তোর সাহস তো কম না, আমার আস্তানায় এসে আমার উপরে গলা বেড়ে কথা বলছিস। কে কোথায় আছিস? শালাকে ধর। এইরকম কথা শুনে তামিম হা হা করে হাসতে লাগে। একটু পর নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, তোর ফালতু কুত্তাগুলো সবাই শুয়ে আছে মাটিতে, এখন তোকে শোয়াবো আমি। কথাটা শেষ হতে তামিম তার কোমর থেকে পিস্তল বের করে পাগলা সালামের পায়ে গুলি করে দেয়। পাগলা সালাম তার পা ধরে মাটিতে বসে পড়ে। এক এক করে ঘরের ভেতরে ছেলেগুলো কেউ নিয়ে আসে। সব ছেলেগুলোই অচেতন অবস্থায় রয়েছে। একটু পর তামিম তার কোমর থেকে প্লাস বের করে। প্রত্যেকটা ছেলের একটা করে আঙুল কাটতে লাগে। এদিকে পাগলা সালাম পাও ধরে সকল দৃশ্য দেখছিল। সকলের হাতের একটা করে নখ কাটার পর যখন সালামের কাছে আসে তখন সালাম ভীত কণ্ঠে বলতে লাগে, ভাই, কে আপনি? আপনার তো আমরা কোনো ক্ষতি করিনি, আর আপনাকেও আমরা চিনিও না, তাহলে কেন আমাদেরকে এরকম ভাবে মারছেন? তখনই আসে তামিম পাগলা সালামের বলা কথাগুলো শুনে হা হা করে হাসতে লাগে। হাসতে হাসতে পাগলা সালামের কাছে থেকে কিছুটা দূরে গিয়ে অন্য পাশ করে হাসতে লাগলে পরক্ষণে এর আগের দৃষ্টি নিক্ষেপ করে পাগলা সালামের উপর। আমার পরিচয় জানতে চাস তুই? হ্যাঁ, আমার পরিচয় জানলে হয়তো তুই মুতে দিবি। আমার নাম হচ্ছে এনকে ডন। তামিমের মুখ থেকে এমকে ডন নাম শুনে পাগলা সালাম মুহূর্তের মধ্যেই কেঁপে ওঠে। নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, ভাই, আপনার নাম অনেক শুনেছি, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, কেন আমাদেরকে এভাবে মারলেন? আমার কোনো শত্রু লাগে না, সাধারণ মানুষের শত্রুই আমার শত্রু, বুঝতে পেরেছিস তুই? ওখানে তামিমকে উদ্দেশ্য করে পাগলা সালাম বলতে লাগে, ভাই, আমাকে প্লিজ মারবেন না, আপনি যা বলবেন তাই হবে, প্রয়োজন হলে আমি গুন্ডামি ছেড়ে দেব, তবুও আমাকে কিছু করিয়েন না প্লিজ। এইরকম কথা শুনে মায়া লাগে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, হয়তো এই প্রথম আমার পরিচয় জেনেও কেউ বেঁচে যাবে, কিন্তু তোর একটা না একটা অঙ্ক তো আমাকে দিতে হবে। সকলের তো হাতের নখ কেটেছে, কিন্তু তোর আমি হাতটাই কেটে নেব। তখনই তামিম তার কোমর থেকে একটা ধারালো তরোয়াল বের করে পাগলা সালামের হাতে কোপটায়। মুহূর্তে তার হাত দেহ থেকে আলাদা হয়ে যায়। এদিকে পাগলা সালাম ছটফট করতে লাগে। তারপর সেখান থেকে তামিম চলে আসে। এসে রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীন সবার আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিচেনের রুমে গিয়ে রান্না করছে। তামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনের রুমের দিকে অগ্রসর হলো। হঠাৎ স্বাধীন তামিমকে কিচেন রুমের সামনে দেখে বলতে লাগলো, কিরে, কালকে কয়েকজনকে বেড়েছিস? খবর তো তোর নামে দেখলামই না। আসলে কালকে কাউকে মারেনি, তারা সাধারণ গুন্ডা ছিল, সেরকম মাফিয়াদের মতো কাজ করেনি, তাই প্রত্যেকের হাতের আঙ্গুল কেটেছে আর পাগলা সালামের হাত কেটেছে। আমি আরো ভাবছি আজকে আবার কয়টা পান গেল। তখন স্বাধীন কিচেন রুমে গিয়ে স্বাধীনকে সাহায্য করছে আর আলাপ করছে। তারপর খাবার রেডি করে খাবার টেবিলে বসে। কিছুক্ষণ পর ফারুকও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসে। তখন তামিম ফারুককে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, কেমন লাগছে এখন তোর? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো লাগছে। তা কালকে গিয়ে কয়জনকে মারলি আবার তুই? না, আসলে কাউকে মারেনি, পাগলা সালামের হাত কেটেছি আর প্রত্যেকটার ছেলের হাতের নখ কেটেছি। তারপর তামিম, স্বাধীন, ফারুক তাদের মধ্যে আরও কিছু কথা বলে খাবার শেষ করে যে যার রুমে চলে যায়। সকলে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। অফিসে গিয়ে তামিম তার কেবিনে বসতে ইমরান চৌধুরী এসে তার কেবিনে নক করে আর বলতে লাগে, আসতে পারি বাবা? হ্যাঁ আঙ্কেল, আসেন। এখানে আবার অনুমতি নেওয়ার কি আছে? আচ্ছা বাবা, বুঝতে পারছি, এরপর থেকে আর অনুমতি নিয়ে আসবো না। হ্যাঁ আঙ্কেল, বলুন কেন এসেছেন? আসলে আমার মেয়ে তামান্না আমেরিকায় পড়াশোনা করে, সে আজকে দেশে আসছে। তার ফ্লাইট ল্যান্ড করবে দুপুর 12টায়, আর আমার একটা ইম্পর্টেন্ট ডিল আছে, সেখানে যেতে হবে, তাই তাকে রিসিভ করতে যেতে পারছি না। তুমি কিছু মনে না করলে তুমি যদি যেতে তাহলে একটু ভালো হতো। না আঙ্কেল, কি মনে করব? আচ্ছা, আপনি আপনার মেয়ের একটা ছবি দেখান, আমি দুপুরে গিয়ে নিয়ে আসবো।
তারপর তামিমকে ইমরান চৌধুরী তার মেয়ের একটা ছবি দেখায়। তারপর ইমরান চৌধুরী তামিমের কেবিন থেকে বেরিয়ে যায় তার নতুন ডিল কনফার্ম করার জন্য। এদিকে তামিম তার ডেস্কে বস থেকে কাজ করছিল। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেজে গেছে 11:50। তখন কাজ কাম ফেলে দিয়ে তামিম কোম্পানির গাড়ি নিয়ে বের হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে দেখে তামান্না নামের একটা মেয়েটা ভ্রান্তিতে বসে আছে আর কাকে যেন ফোন করছে। তারপর তামিম তার কাছে এগিয়ে গিয়ে বলতে লাগলো, আচ্ছা, আপনার নাম কি তামান্না? জি। আপনি কে? আমার নাম তামিম। ও, তাহলে আপনাকে আমার বাবা পাঠিয়েছে? জি হ্যাঁ। আপনি আসতে এত লেট করলেন কেন? জানেন সে কখন থেকে এখানে ওয়েট করছি? আসলে আঙ্কেল বলেছিল যে আপনার ফ্লাইট ল্যান্ড করবে দুপুর 12টায়, আর কাজ করছিলাম, সময়ের দিকে তেমন খেয়াল ছিল না। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আঙ্কেল কি? হ্যাঁ, আমার বাবাকে এখন থেকে স্যার বলবেন। তারপর তামিম তামান্নার কাছে থেকে লাগেজটা নিয়ে তার গাড়ির উদ্দেশ্যে রওনা হয়। একটু পর তামিম লাগেজটা গাড়ির ডিকিতে রেখে দেয়। গাড়ি স্টার্ট দেয় ইমরান চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে। পেছন থেকে তামান্না তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমাদের পুরনো ড্রাইভার আঙ্কেলটা কোথায়? সে কি কাজ ছেড়ে দিয়েছে নাকি? আর তোমাকে একটা প্রশ্ন করি, কাউকে কিন্তু বলবে না, আসলে আঙ্কেল, সরি স্যার, পুরনো ড্রাইভার নিয়ে একটা মিটিংয়ে গেছে। আর হ্যাঁ, বলতে পারেন, আমি কাউকে বলবো না। আমি শুনেছি আমাদের কোম্পানি 30% করে শেয়ার বিক্রি করছে 3 ছেলের কাছে। ছেলেগুলো কি জাদু জানে নাকি? আমার বাবার এত বড় কোম্পানি, আর বাবাই কেন বা তা বিক্রি করতে চাইবে? 3টা ছেলেকে 30% করে দিয়েছে, আর আমার শুধু 10%। বাসায় যাই আগে এর একটা বিট করতেই হবে। তারপর তামিম মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আসলে আঙ্কেল একটা ব্যাংক থেকে টাকা নিয়েছিল। ব্যাংকে টাকার পরিশোধ করার সময় পার হয়ে যায়, আর আঙ্কেলের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তাই আঙ্কেল 3টা ছেলের কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকের লোন পরিশোধ করেছে। তাই আঙ্কেল ছেলেগুলোর উপর উপকৃত হয়ে কোম্পানির 30% শেয়ার 3 জনকে দিয়েছে। তামিমের কথা শুনে তামান্না বেশ রেগে যায়। তামিমকে উদ্দেশ্য করে কটক্ষ গলায় তামান্না বলতে লাগে, আচ্ছা তাহলে এই ব্যাপার। আর তোমাকে না বললাম আমার বাবাকে আঙ্কেল বলবে না, স্যার বলবে? কথাটা বলে চুপ করে থাকে তামান্না। গাড়ি চলতে লাগে তার আপন গতিতে। একটু পর গাড়ি এসে থামে তামান্নাদের বাড়ির সামনে। তামান্না দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তামিম গাড়ির দেখে দেখে তামান্নার লাগেজটি বের করে বাড়ির ভেতরে রাখে। অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে একটু পর অফিসে গিয়ে তামিম বোঝায় আর বারবার শুধু সেই মেয়েটার বলা কথাগুলো কানে বাজছে। বাড়ি আর অফিস এইভাবে কাটতে লাগে তামিম ফারুক স্বাধীনের জীবন। একদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হতে যাবে তারা, তখন ইমরান চৌধুরীর ফোন আসে। ফোনটা রিসিভ করতে ওই পাশে থাকা ইমরান চৌধুরী বলতে লাগে, বাবা, আজকে অফিসে যেতে পারবো না, শরীরটা তেমন ভালো লাগতেছে না। একটা জরুরি মিটিং আছে, আমি মিটিংটাতেও অ্যাটেন্ড করতে পারবো না। রাত্রিতে কিছু পেপারস রেডি করেছি, তুমি এই পেপারসগুলো মিটিংয়ে আসা লোককে দিলেই সে বুঝতে পারবে। আচ্ছা আঙ্কেল, আমরা আসি। তারপর ফোন কেটে দিয়ে ইমরান চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। একটু পর ইমরান চৌধুরী বাড়ির সামনে এসে গাড়ি ব্রেক করে। তামিম গাড়ি থেকে নেমে ফারুকদের উদ্দেশ্যে বলেন, তোরা যা, আমি আঙ্কেলের গাড়ি করে যাব অফিসে। কথাটি বলে স্বাধীন ইমরান চৌধুরীর বাইরে ভেতরে ঢোকে। অন্যদিকে ফারুক স্বাধীনেরা গাড়ি নিয়ে চলে যায় অফিসের দিকে। একটু পর তামিম গিয়ে গেটে কলিং বেল বাজায়। এদিকে কলিং বেল বাজতে দেখে তামান্নার মা বলতে লাগে, দেখ তোমার তামান্না কে এসেছে। মায়ের মুখ থেকে এই রকম কথা শুনে তামান্না দৌড়ে গিয়ে দরজা খোলে। দরজা খুলে তামিমকে দেখে অবাক হয়ে যায়। ক্ষণে ক্ষণে নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, আপনি আপনি সেই ছেলেটা না, আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিলেন, তারপর কোথাও উদয় হয়ে গেলেন, এতদিন আপনাকে দেখতে পারলাম না। অনেকক্ষণ হলো তামান্নার কোনো সারা শব্দ না পেয়ে তামান্নার বাবা দরজার কাছে এসে তামিমকে দেখে বলতে লাগে, বাবা তামিম, তা কেমন আছো তুমি? হ্যাঁ আন্টি, ভালো আছি। তা আপনারা কেমন আছেন? বাবা আমরা ভালো আছি, তবে তোমার আঙ্কেল একটু অসুস্থ। হ্যাঁ, আঙ্কেল ডেকেছে, কি যেন একটা ফাইল আমাকে দিবে বললো। তোমার আঙ্কেল দোতলায় ডান পাশের রুমে আছে, যাও।
এতক্ষণে তামান্না সব বুঝে গেল যে এই ছেলেটাই তাদের কোম্পানিকে রক্ষা করেছে। তারপর তামিম ইমরান চৌধুরীর রুমে সামনে গিয়ে বলতে লাগে, আঙ্কেল আসতে পারি? হ্যাঁ আসো বাবা। তারপর তামিম রুমে প্রবেশ করে ইমরান চৌধুরীর পাশে এসে বসে। শোয়া থেকে বসে হাত বাড়িয়ে একটা ফাইল নিয়ে তামিমকে দেয়। আর তামিমকে উদ্দেশ্য করে ইমরান চৌধুরী বলতে লাগে, এখানে আমাদের বিগ প্রজেক্টের ডিলস আছে, যে ডিলটা পেলে আমাদের কোম্পানিটা আরো 100 ধাপ এগিয়ে যাবে। এখানে শেখ ইন্ডাস্ট্রির সাথে ডিল আছে, যারা কিনা বাংলাদেশ থেকে গাড়ি কিনে অন্যান্য দেশে সাপ্লাই করে। তারা আমাদের থেকে 100টার বেশি গাড়ি চেয়েছে, আর আমরা যদি সেই গাড়িগুলো কমপ্লিট করে দিতে পারি, আর যদি গাড়ির কোয়ালিটি ভালো মালের হয়, তাহলে আরো ডিল পাবো আমরা। কথাটা শেষ করে তামিমের উদ্দেশ্যে ফাইলটা এগিয়ে দেয় ইমরান চৌধুরী। তার টেবিলের ওপর থাকা আরেকটি ফাইলের দিকে হাত বাড়িয়ে ফাইলটা হাতে নিয়ে বলতে লাগে, দেখো বাবা, আমার কন্ডিশনটা খুব একটা ভালো না, তাই আমি চাচ্ছিলাম যে আমাদের যে কোম্পানির শেয়ারে 30% করে সকলের নামে লিখে দিতে। আর এই ফাইলে তোমাদের নামে 30% করে শেয়ারে লিখে দেওয়া আছে, আর বাকি 10% আমার মেয়ের নামে দেওয়া আছে। তারপর তামিম ইমরান চৌধুরীর হাত থেকে ফাইলটা নিয়ে বলতে লাগে, আঙ্কেল আমরা চাচ্ছিলাম যে আপনার কোম্পানির 30% নয় 20% করে শেয়ার নিতে, আর বাকি যে 10% করে থাকে সেই 10%-এর মোট 40% শেয়ার আপনার মেয়ে পাক। আমাদেরকে বিশ্বাস করে আপনি 30% শেয়ার দিয়েছেন, আমাদের 30% লাগবে না, আমাদের 20% দিলেই আমরা তাতে সন্তুষ্ট। আমার কোম্পানি মাত্র এমপ্লয়, আর আপনার কোম্পানির মালিক থাকবে আপনার মেয়ে। তামিমের মুখ থেকে এই রকম কথা শুনে ইমরান চৌধুরী মুচকি হেসে ওঠে। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ইমরান চৌধুরী তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমাদের কাছ থেকে আমি এমনটাই আশা করেছিলাম। আর হ্যাঁ, তোমাদের 30% শেয়ার দেওয়ার কারণ আছে। আমার কোম্পানিটা পথে বসে যেতেও যদি তোমরা এগিয়ে না আসতে। আর একটা কথা, আমার মেয়ের ভবিষ্যতের জন্য মেয়ের ব্যাংক অ্যাকাউন্টটাতে এমনিতেই প্রায় 50 কোটি টাকা আছে, এতেই ওর জীবন পার হয়ে যাবে। আমার মেয়েকে 40% না 10% দিলেন। ইমরান চৌধুরীর কথা বলার মাঝে তামিম বলে ওঠে, না আঙ্কেল আমরা তা নিতে পারবো না, আমরা তিনজনে ডিসকাস করে এটা মেনে নিয়েছি। আর আমাদের টাকা এমনিতে কোনো না কোনো খাতে ব্যয় হতো, অথবা তাতে থেকে আমাদের কিছু টাকা লাভ হতো কিংবা লস যেত। তাই টাকাগুলো আমরা ভালো জায়গায় ব্যবহার করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। কথা শেষ করে তামিম উঠতে যাবে, তখন তামিমের হাত ধরে ইমরান চৌধুরী বলতে লাগে, আচ্ছা, তোমরা যা ভালো মনে করো তাতেই আমি সন্তুষ্ট। আর হ্যাঁ, একটা কথা, জানি না আমি কতদিন আর বাঁচব। তোমরা দেখে শুনে আমার মেয়েকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিও। আঙ্কেলের সাথে আরো প্রয়োজনীয় কথা বলে সেখান থেকে বের হতে যাবে, তখন তামান্না ঘরের ভিতর প্রবেশ করে। তারপর তামিম পিছনে ঘুরে আঙ্কেলের কাছে এসে বলতে লাগে, আঙ্কেল আমাদেরকে যে গাড়িটা দিয়েছেন সেই গাড়ি করে ফারুক স্বাধীন অফিসে চলে গেছে। তাই বলছিলাম আপনি যদি আপনার গাড়িটা দিতেন তাহলে অফিসের মিটিংয়ে দ্রুত অংশগ্রহণ করতে পারতাম। তামিম কথাগুলো বলছিল ইমরান চৌধুরীকে উদ্দেশ্য করে। কথা শেষ হওয়ার পর তামান্না তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা আজকে আমি শপিংয়ে যাব, তাই কার্ডটা দিতে পারছি না তাকে। ইমরান চৌধুরী কিছুক্ষণ ভেবে তামান্নাকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, তোর তো শপিং করতে অনেকক্ষণ সময় লাগবে, আর ততক্ষণে ড্রাইভার তানিমকে আমাদের অফিসে নামিয়ে দিয়ে আসবে। বাবার মুখ থেকে এই রকম কথা শুনে মুহূর্তে বোকা বনে যায় তামান্না। একটু পর নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, আচ্ছা বাবা তাহলে তাই করি। তারপর তামিম রুম থেকে বেরিয়ে আসে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তামিম গিয়ে গাড়িতে বসে পড়ে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও তামান্নার কোনো খোঁজ নেই। গাড়ি থেকে নেমে তামিম তামান্নাকে ডাকতে যাবে, তখন দেখতে পায় দরজা দিয়ে তামান্না আসছে গাড়ির উদ্দেশ্যে। তামান্নাকে দেখে তামিম মনে মনে বলছে, এটা তো মেয়ে নয়, এটা আসতে পড়ে। তখনই তামান্নার সামনে এসে হা করে তাকিয়ে থাকতে দেখে তুড়ি মেরে বলতে লাগে, এরকম হা করে তাকিয়ে কি দেখছেন আপনি? নিজের মুখ বোঝেন, না হলে মুখের ভিতরে মাছি প্রবেশ করবে। তামান্নার কিরকম কথা এই মুহূর্তে আবুল বনে যায় তামিম। নিজেকে সামলে নিয়ে বলতে লাগে,
গাড়িতে উঠুন, জলদি যেতে হবে। আপনি নিজে না বললেন আপনাকে তাড়াতাড়ি শপিং মলে যেতে হবে, আর আপনি লেট করলেন। না আসলে আপনি কথা কম বললে চলে। তারপর গাড়ি চলতে লাগলো তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। শপিং মল আসতে গাড়ি থেকে নেমে পড়ে তামান্না। তারপর গাড়ি চলতে লাগে কোম্পানির উদ্দেশ্যে। আর অন্যদিকে তামান্না আর তামান্নার বাবা অর্থাৎ ইমরান চৌধুরী বসে আছে বসার রুমে। তখনই তামান্নার মা ইমরান চৌধুরীকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা তামিম, ছেলেটা কিরকম? ওর সম্বন্ধে তুমি কি কোনো পরিচয় জানো? কি করে বাবা মা, কোথায় থাকে, কি করে? হঠাৎ এরকম পোস্ট নিয়ে বোকা বনে যায় ইমরান চৌধুরী। কথা তো সত্যি, এত বড় দায়িত্ব তার একটা ছেলেকে দিয়েছে, কিন্তু তার সম্পর্কে ভালো করে জানেই না। ইমরান চৌধুরীকে এরকম ভাবতে দেখে তামান্নার মা বলতে লাগে, এরকম মুখ করে বসে আছো কেন? কি চিন্তা করছো তুমি? না, আসলে ছেলেটার ব্যাপারে তেমন কিছুই জানি না আমি, শুধুমাত্র তাদের নামই জানি। তুমি যে গোবৎ, সেই গোবতই থেকে গেলে, তাদের সম্বন্ধে তোমার জানা উচিত ছিল না? আচ্ছা, তুমি হঠাৎ করে তামিমদের পিছনে পড়লে কেন? কি হয়েছে একটু খুলে বলবে? আসলে আমি জানতে চাইছিলাম যে ছেলেটার পরিবার কেমন, ছেলেটা কেমন। 3টা মাস হলো তামিমের সাথে আমি চলেছি। আমার সকল বিজনেসের পার্টনারদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি ছেলেটাকে। ছেলেটার কথার মাঝে কখনো আমি খারাপ কোনো উদ্দেশ্য খুঁজে পাইনি। আর ছেলেটা ভালোই। ছেলেটার পরিবার কি রকম হবে তা আমি জানি না। তুমি এখন তামিমকে ফোন করবে আর বলবে বাসে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যেতে। ওকে। তারপর ইমরান চৌধুরী রুম থেকে তামান্নার মা বেরিয়ে কিচেন রুমে চলে যায়। এদিকে তামিম অফিসে এসে তার ডেস্কে ঢুকে ফ্রেশ হয়ে কনফারেন্স রুমে চলে যায়। কনফারেন্স রুমে কিছুক্ষণ বসে থাকার পর দেখতে পায় একটা ভদ্রলোক আসছে। ভদ্রলোকের চেহারাটা দেখে তামিম অবাক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে ভদ্রলোককে সালাম জানায়। আসলে তামিমের বাবাই হচ্ছে সেই ভদ্রলোক। তামিমের বাবা কিরকম যেন চেনা গলার স্বর শুনে মুখ তুলে তাকায়। ছেলেকে দেখতে পেয়ে ব্যাকুল হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে সালামের উত্তর দিয়ে কনফারেন্স রুমের চেয়ারে বসে পড়ে। তারপর তামিম তাদের প্রজেক্টটা ভালো করে দেখাতে লাগে। একটু পর তার বাবা তার দিকে অশ্রু নয়নে দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখতে পায় সেটা তামিম। তামিমের চোখ দিয়েও এক ফোঁটা পানি বের হয়। লঘু চক্কর আড়ালে চোখ থেকে পানি ফোঁটা মুছে ফেলে। পরে তামিমের প্রজেক্ট দেখে সকলে হাততালি দিতে লাগে। তখন তামিমের বাবা সকলকে হাততালি দিতে দেখে তিনিও হাততালিতে লাগে। একটু পর দিলে সই করে ডিল কনফার্ম করে। তারপর তামিমের বাবা কনফারেন্স রুমে সকলের উদ্দেশ্য করে বলে, শোনো, তোমরা সবাই কনফারেন্স রুম থেকে বেরিয়ে যাও, শুধু তামিম ছাড়া। তারপর এক এক করে কনফারেন্স রুম থেকে সকলে বের হতে লাগে। সকলে বের হয়ে গেলে তামিমের বাবা কান্না করতে করতে ছেলেকে জড়িয়ে ধরে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, তোকে কত খুঁজেছি আমরা, তুই কি তো জানিস তোর মা তোর সাথে দেখা করবে বলে আজও কান্না করে প্রতি রাত্রিতে। তোর মা শুধু তোকে নিয়ে চিন্তা করতে করতে না খেয়ে খেয়ে নিজের অবস্থা একদম বেগতি বানিয়ে ফেলেছে। আমাদের কথা কি তোর একবারও মনে হয়নি? তখন না হয় রেগে গিয়ে তোকে কথাগুলো বলে উঠেছিলাম। আমি তো তোর বাবা, বাবা হয়ে কখনো কিছু বের খারাপ চাই? তারপর তামিম ও তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে তামিম বলতে থাকে, আমি চাচ্ছিলাম তোমাদের সাথে দেখা করতে, এই দিনটা শেষ করে। তামিম আর তামিমের বাবার কনফারেন্স রুমে কথা বলছিল। তখনই তামিমের ফোনে কে যেন ফোন করে। ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে ইমরান চৌধুরী বলতে লাগে, বাবা তামিম, তুমি একটু আমার সাথে দেখা করতে পারবে? অফিস শেষে কিংবা এখনো আসতে পারো। আচ্ছা আঙ্কেল, দেখছি অফিস শেষ করে নাকি এখনই যেতে পারি। তামিম আঙ্কেলের সাথে কথা বলে ফোন রেখে দেয়। তারপর তামিমের বাবা তার দিকে তাকিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে বলতে লাগে, কে ফোন করেছিল? আসলে এই অফিসের চেয়ারম্যান ইমরান চৌধুরী। তা তুই এখানে কিভাবে আসলি? তারপর তামিম শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে তার বাবাকে বলতে লাগে। অন্যদিকে তামান্নার মা, তামান্নার বাবা কেউ অর্থাৎ ইমরান চৌধুরীকে বলছে, শোনো, তামিম ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি বলতে চাচ্ছিলাম তামিম ছেলেটা আমাদের মেয়ে তামান্নার জন্য পারফেক্ট হবে। কি, ছেলেটা যদি আমাদের থেকেও কোনো বড় বংশের ছেলে হয় তাহলে কি হবে?
তাদের কথা বলার মাঝে কলিং বেল বেজে ওঠে। তামান্নার মা দৌড়ে গিয়ে দরজা খোলে। দরজা খুলে দেখতে পায় তামিম আর তার সাথে একটা বৃদ্ধ লোক। তামিম দরজা খুলে তামান্নার মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তামান্নার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে তামিম, আন্টি, এই হচ্ছে আমার বাবা। আর আঙ্কেল ডেকেছিল কিছু জন্য প্রয়োজনে কথা বলবে, তাই অফিস থেকে চলে এসেছি আর আঙ্কেলকে আমার বাবার সাথে পরিচয় করে দিতে। তারপর তামিম তামান্নার মায়ের সাথে তার বাবাকে পরিচয় করিয়ে দিয়ে তামান্নার বাবার রুমের দিকে অগ্রসর হয়। তামান্নার বাবা রুমের সামনে গিয়ে দরজায় কড়া নেড়ে বলতে লাগে, আঙ্কেল আসতে পারে? শোয়া থেকে উঠে দরজার দিকে তাকিয়ে ইমরান চৌধুরী দেখতে পায় তামিমকে। পরক্ষণে তামিমের দিকে তাকিয়ে থেকে ইমরান চৌধুরী বলতে লাগে, হ্যাঁ আসো বাবা। তামিম ঘরের ভেতরে প্রবেশ করে পিছে পিছে তার বাবা। তামিম তার বাবার সাথে ইমরান চৌধুরীর পরিচয় করিয়ে দেবে তার আগে দেখতে পায় তামিমের বাবা গিয়ে ইমরান চৌধুরীকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, কেমন আছিস তুই? এই যে কলেজ থেকে বেরিয়ে গেলি, এরপরে তো আর কোনো খোঁজ খবর তো পেলাম না। দেখতে তো পারছিস বুড়ো হয়ে গেছে, শরীরে আগের মতো জোর নেই। আর আমি তোর অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোর পুরনো ঠিকানায় গিয়েও তোর খোঁজ পাইনি। হ্যাঁ, তাও ঠিক, আমরা সেখানে ছিলাম না। আমার পরীক্ষার পর বাবা আমাকে নিয়ে ঢাকায় চলে আসে। তামিমের বাবা আর ইমরান চৌধুরীকে এরকম ভাবে কথা বলতে দেখে তামিম অবাক হয়ে যায়। তামিম নিজেকে মুহূর্তে সামনে নিয়ে বলতে লাগে, তাহলে কি তোমরা দুজনকে আগে থেকে চেনো? চিনি মানে আমরা দুজন একসাথে হাই স্কুলে পড়াশোনা করেছি, ইভেন দুজন কলেজের বন্ধু ছিলাম। ইমরানকে আমি কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। তামিমের বাবা আর তামিমকে এইভাবে কথা বলতে দেখে ইমরান চৌধুরী মুহূর্তে অবাক হয়ে যায়। নিজেকে সামনে নিয়ে ইমরান চৌধুরী বলতে লাগে, তাহলে কি তোর ছেলেই তামিম? হ্যাঁ, এটা আমার ছেলে তামিম। ইমরান চৌধুরী তামিমের বাবার মুখ থেকে এটাই আমার ছেলে শুনে মুহূর্তেই আবারও তামিমের বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগে, তাহলে তো আমাদের বন্ধুত্ব বাদেও আরো একটা সম্পর্ক গড়তে পারি। ইমরান চৌধুরীর মুখ দেখে এইরকম কথা শুনে মুহূর্তেই বোকা বনে যায় তামিম। এদিকে তামিম বসে থেকে শুধু তার বাবা আর তামান্নার বাবা দুজনে কেটে দেখছে। তখনই এইরকম কথা বলে বসে ইমরান চৌধুরী। ইমরান চৌধুরীর কথা ওসাই জানিয়ে তামিমের বাবা বলতে লাগে, তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পারছি না, প্লিজ একটু ভালো করে বুঝিয়ে বলবি? তোর এই অভ্যাসটা গেল না, সে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। তখনই রুমের মাঝে চা নিয়ে হাজির হয় তামান্নার মা। তামান্নার মা এরকম দৃশ্য দেখে বোকা বনে যায়। নিজেকে সামনে নিয়ে তামান্নার মা বলতে লাগে, তাহলে আপনি হাসমত শেখ, তামান্নার বাবার ছোটবেলার বন্ধু। জানেন আপনার নাম দিন রাতে একটাবার না একটাবার নিবে। আজ শেষমেশ আপনার সাথে দেখাই হয়ে গেল। তামান্নার মাকে এরকম কথা বলতে দেখে পাশ থেকে ইমরান চৌধুরী বলতে লাগে, আমি চাচ্ছিলাম যে তোর ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে। জানি না তুই প্রস্তাবটা কিরকম ভাবে নিবি। আমার ইচ্ছা, তোকে বললাম, বাকিটা তোর ইচ্ছা আর তোর ছেলের ইচ্ছা। ইমরান চৌধুরীর মুখ থেকে এইরকম কথা শুনে মুহূর্তের মাঝে বোকা বনে যায় তামিম। তারপর তামিমের বাবা তামিমের দিকে তাকিয়ে বলতে লাগে, তুই কি বলিস বাবা? তোমরা যা ভালো বুঝো তাই করো। কথাটা শেষ করে তামিম সেখানে আর না দাঁড়িয়ে গাড়ির কাছে চলে আসে। একটু পর তামান্না উপবেশ করে বাড়ির ভেতরে। স্বাধীনকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তামান্না বলতে লাগে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। আপনি কি সে আমার সাথে বের হয়েছিলেন শপিং করার জন্য, আর এইমাত্র আসলেন? এখান থেকে সোজা আপনার রুমে যাবেন, তাহলে বুঝতে পারবেন আমি বাইরে দাঁড়িয়ে আছি কেন। তামান্না সেখানে আর না দাঁড়িয়ে থেকে ড্রাইভারকে বলে তার রুমে যেন তার শপিং ড্রেসগুলো রেখে আসে। তারপর সে গদগদ করে তার বাবার রুমে প্রবেশ করে। তামান্নাকে রুমে প্রবেশ করতে দেখে তামান্নার বাবা অর্থাৎ ইমরান চৌধুরী বলতে লাগে, এই হচ্ছে আমার মেয়ে তামান্না ইসলাম। তোর মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে, বাকিটা তুই আর তোর মেয়ে ডিসিশন নিয়ে জানাবি। তারপর তারা দুজন আরো কথা বলতে লাগে। তাদের কথা বলার ধরন থেকে তামান্নার বোঝার বাকি থাকে না যে তামিম আর তার বিয়ের কথা বলছে বাবারা। তারপর তামান্নাও তড়ি ঘুরে ঘুরে বেরিয়ে এসে তামিমের পাশে দাঁড়িয়ে থাকে। তামান্নাকে এভাবে আসতে দেখে স্বাধীন হেসে ওঠে। স্বাধীনের হাসা দেখে তামান্নাও হেসে ওঠে। তারপর তারা দুজন একটা গাড়ি নিয়ে কফি হাউসে চলে যায়। কফি হাউসে গিয়ে তামান্না তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনি কি তাহলে হাসমত আঙ্কেলের ছেলে?
হ্যাঁ, আর তোমার কি এই বিয়েতে কোনো দ্বিমত আছে? থাকলে আমাকে বলতে পারো নির্দ্বিধায়। না, আমার কোনো সমস্যা নেই। আর এমনি তো আমি আপনাকে প্রথম দেখায় একটু পছন্দ করে ফেলেছিলাম, তাই জন্যই আপনাকে সেদিন ড্রাইভার হিসেবে না দেখ বন্ধু হিসেবে থেকে মনের কথা বলেছিলাম। তাহলে এই ব্যাপার আপনি আমাকে মনে মনে পছন্দ করতেন? আসলে কি জানো, আমিও তোমাকে সেই প্রথম দিন থেকেই মনে মনে অনেক পছন্দ করতাম, কিন্তু বলতে পারিনি। তুমি কি মনে করো, এমনিতেই তো প্রথম দিনে আমাদেরকে লোভী ভেবেছিলে। তাদের কথা বলার মাঝখানে তামিমের বাবা চলে আসে। তারপর তামিমের বাবা তামিমকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। অন্যদিকে তামিম তার বন্ধুদেরকে বলে দেয় যে সে তার বাবার সাথে বাড়িতে চলে যাচ্ছে। তামিমের বাবা এসে বাড়ির কলিং বেল বাজাতে লাগে। একটু পর তামিমের মা এসে দরজা খুলে দেয়। দরজা খুলে তামিমকে সামনে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। তামিমের মা তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, কই ছিলি তুই এতদিন বাবা? জানিস তোকে খুঁজতে খুঁজতে তোর বাবা হয়রান হয়ে গেছে। বাইরে দাঁড় করিয়ে রাখবে, ভিতরে যেতে দিবে না। না বাবা, আয় আয় ভিতরে। একটু পর তামিম ভেতরে চলে গেল। বর্ষার রুমে তার মা বাবার সাথে আরো কিছু কথা বলে তামিম তার রুমে গিয়ে দেখে ঠিক আগের মতোই গোছানো রুমটা। তারপর সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তার পুরনো জামা কাপড় পরে নিয়ে খাবার টেবিলে আসে। দেখতে পায় তার মা অল্প কিছুক্ষণের মধ্যে অনেকগুলো তার প্রিয় খাবার রান্না করেছে। তারপর তার মায়ের হাতে রান্না করা খাবারগুলো খেয়ে ফারুক আর স্বাধীনকে ফোন করে আজকে সব ঘটনা খুলে বলে। অন্যদিকে এমপি অনেকটাই রেগে আছে, আর এমপি ছেলেদেরকে উদ্দেশ্য করে এমপি বলছে, তোদের খাইয়ে বড় করেছি কি এই দিন দেখার জন্য? আমার ভাই মারা গেছে 4 মাস হয়ে গেল, কিন্তু তোরা আমার ভাইয়ের খুনিকে এনকে ডনের পরিচয় বের করতে পারলি না। তাহলে তোদেরকে দিয়ে আমার লাভ কি? কথাটা বলা শেষ করতে না করতে তাদের আস্তানায় হাজির হয় পাগলা সালাম। এই অসময়ে পাগলা সালামকে এই অবস্থায় দেখে এমপি অনেকটাই রেগে গিয়ে বলতে লাগে, কি হয়েছে তোর? এই উটু টাইমে এখানে আসলি, আর তোর হাতেই বান কাটা কেন? 3 মাস ধরে তোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তোর ছেলেপেলেরাও কোনো খোঁজ খবর নেই। তারপর পাগলা সালাম এমপিকে সব কথা খুলে বলে। এমপি বসা থেকে উঠে পাগলা সালামের কাঁধে হাত দিয়ে বলতে লাগে, তুই একটা কাজের কাজ করেছিস, তা এনকে ডনের চেহারা কিরকম তুই বলতে পারবি? না ভাই, পারবো না, কারণ ও কিরকম যেন কালা একটা পোশাক পরে এসেছিল আর মুখে ছিল সাদা একটা মাস্ক লাগানো। মুহূর্তের মধ্যেই ও আমাদের ছেলেগুলোকে মেরে আমাকে মেরে ফেলে রেখে গিয়েছিল। ও তাহলে এই ব্যাপার, যে খারাপ কাজ করবে তাহলে তার সামনেই ধরা দেবে এনকে ডন। আমি তো লঘু চক্ষুর আড়ালে খারাপ কাজ করি, এনকে ডনকে তাহলে আমার পরিচয় জানতে পারিনি। হ্যাঁ, আমরা তোর অনেক অপকর্মের প্রমাণ পেয়েছি, যা তুই লোকচক্ষের আড়ালে করছিস, আর আজ তোর অপকর্মের হিসাব দেওয়ার দিন। ছেলেটার এইরকম কথা শুনে এমপি মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, কে তুই, আর তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? আমি হলাম অ্যানকেডন, নাম তো শুনেছিস ইয়ার। তোর ভাইকে মেরেছি, আজ তোকে মারবো। এই তোরা চেয়ে থেকে দেখছিস কি, শালাকে মার। এমপির ছেলেগুলো তামিমকে মারার উদ্দেশ্যে রওনা হয়। বাহির থেকে স্নাইপার দিয়ে এক এক করে মারতে লাগে ছেলেগুলোকে ফারুক আরশ। মুহূর্তের মাঝে ছেলেগুলো লুটে পড়লো মাটিতে। এমপি নিজের ছেলেগুলোকে এইভাবে মাটিতে পড়ে থাকতে দেখে চমকে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে তামিমকে উদ্দেশ্য করে এমপি বলতে লাগে, ভাই আমাকে প্লিজ ছেড়ে দিন, আর কখনো এরকম কাজ করব না আমি। ইভেন আমি এমপির পদটাও ছেড়ে দেব। তখনই দেখতে পায় পাশ কাটিয়ে পাগলা সালাম বিড়বিড় করে এগিয়ে যাচ্ছে গেটের দিকে। তখনই তার মাথায় গুলি করে তামিম। পরক্ষণে মাটিতে লুটিয়ে পড়ে পাগলা সালাম। পাগলা চাঁদকে গুলি করে মারতে দেখে এমপি ভয়ে কেঁপে ওঠে। তখনই এমপি দৌড়ে গিয়ে তামিমের পায়ে জড়িয়ে ধরে আর বলতে লাগে, ভাই এমপিগিরি করে যত টাকা মানুষের থেকে খেয়েছি সব টাকা মানুষকে ফেরত দিয়ে দেব, তবুও আমাকে ছেড়ে দিন। এমপির কথা শুনে হা হা করে হাসতে লাগে তামিম। তামিমকে এরকম হাসতে দেখে এমপি মুহূর্তেই বোকা বনে যায়। আশা ছেড়ে দিয়ে হঠাৎ এমপির কাঁধ বরাবর গুলি ঠাকায়। তখনই দেখতে পায় তার কাঁধে একটা আসরের দাগ। পরক্ষণই নিজেকে সামনে নিয়ে এমপিকে উদ্দেশ্য করে তামিম বলতে লাগে, তোর কাঁধে আঁচড়ের দাগটা কিসের? তামিমের এইরকম কথা শুনে এমপি ঘাবড়ে ওঠে। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে এমপি বলতে লাগে, এটা আমার জন্মের দাগ ভাই, কেন আপনি ডাক্তারের সম্পর্কে জানতে চাচ্ছেন? তখন তামিম তার ঘাড় থেকে গুলি
ছুরিটা মাথায় থেকে ভয় দেখাতে লাগে আর বলতে লাগে, যদি বাঁচতে চাস তাহলে সত্যি কথাটা বল। হ্যাঁ ভাই, বলছি। এটা আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। আমি আর আমার বন্ধুর একটা পার্টি থেকে ফিরছিলাম। তখনই রাস্তা দিয়ে একটা মেয়েকে হেঁটে কোথায় যেন যেতে দেখি। মেয়েটিকে রাস্তা থেকে তুলে আমরা সকলে মিলে রেপ করে মেরে ফেলি। পরে বাসায় এসে ফ্রেশ হয়ে ওয়াশরুমে ঢুকে আয়নাতে দেখি গাড়ে দাগ। ভাবলাম সেই মেয়েটির সাথে ধস্তাধস্তির সময় দাগটা লেগেছে। এমপির মুখ থেকে এইরকম কথা শুনে স্বাধীন এমপির মুখ বরাবর পা দিয়ে একটা কিক করে। এমপি কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। তখনই এমপির কলার ধরে টেনে নিয়ে এসে বলতে লাগে, জানিস তুই যাকে রেপ করেছিলি সে আমার কি হয়? সে আমার কলেজার টুকরা বড় বোন। তার 2 মাস পর বিয়ে ঠিক হয়েছিল। আর কার হবু বরের সাথে রেস্টুরেন্টে দেখা করে বাড়িতে ফেরার সময় ধরা। কথাটা বলে ঠাস ঠাস করে গুলি করে দেয় এমপির মাথায়। ক্ষণে এমপির দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। তারপর তামিম কাঁদতে কাঁদতে সেখানে বসে পড়ে। একটু পর ফারুক আর স্বাধীন গোডাউন রুমে প্রবেশ করে তামিমকে কান্না করতে দেখে। তার কাছে এগিয়ে গিয়ে বলতে লাগে, কি হয়েছে তোর? তুই এইভাবে কান্না করছিস কেন? এই হচ্ছে সেই কুলাঙ্গার যার জন্য আমি এই আমার সুন্দর জীবন পেলে গ্যাংস্টার জীবন বেছে নিয়েছিলাম। এই সেই যে কিনা আমার বোনকে মেরেছে। ফারুক আর স্বাধীনের বোঝার বাকি রইল না এটাই তামিমের বোনকে রেপ করে মেরে রেখে গিয়েছিল। তারপর তামিম সেখান থেকে উঠে বসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় গিয়ে সোজা তার রুমে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে ফারুক আর স্বাধীন এমপির ছেলেগুলোকে এক জায়গায় করে আর এমপিকে এক জায়গায় করে। দেয়ালে বড় বড় করে লিখে দেয় এমকে ডন। তারপর এমপি ও সকল কালো ধান্দার ভিডিও ফুটেজ সেখানে রেখে আসে, সাথে এমপির প্রতারণার কিছু ছবি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তামিম ফ্রেশ হয়ে নিচে যায়। তখন দেখে তার বাবা টিভিতে একটা খবর দেখছে মনোযোগ দিয়ে। তামিম গিয়ে বসার রুমে বসে বাবার সাথে খবরে মনোযোগ দিতেই দেখে আমাদের শহরের এমপি আগামীকাল তার পুরাতন গোডাউন ঘরে সাথে এমপির সাথে কাজ করা ছেলেগুলোকেও মেরে রেখে গেছে কে বা কারা যেন। শুধুমাত্র দেওয়ালে একটা মেসেজ দিয়ে গেছে এমকে ডন। আর তারা কিছু ভিডিও ফুটেজ রেখে গেছে যাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এমপি অনেক অনৈতিক কাজের সাথে জড়িত ছিল। তখনই তামিমের বাবা তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, জানিস বাবা, এই এমপি আমার কাছ থেকে কোটি কোটি টাকা মেরে খেয়েছে। আমার গাড়ি আটকে আমার কাজ বন্ধ করে দিয়ে নানানভাবে। তামিমের বাবা পরক্ষণে নিজেকে সামনে নিয়ে ওপরের দিকে তাকিয়ে একটা জোরে নিঃশ্বাস নিয়ে তামিমকে বলতে লাগে, জানি না কে বা কারা এই কাজটা করেছে, আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। কারণ যে কাজগুলো পুলিশ তাদের বাপের জন্মেও করতে পারবে না সেই কাজগুলো এমকে ডন করে দেখিয়েছে। তারপর তামিম বাবার কাছ থেকে উঠে কিচেন রুমের উদ্দেশ্যে রওনা হয়। কিচেন রুমে গিয়ে দেখে তার মা রান্না করছে। তারপর তামিম কিচেন রুম থেকে 1 কাপ কফি বানিয়ে ছাদে চলে যায়। ছাদে যেতে তার ফোন কীরকম যেন কেঁপে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে একটা রং নাম্বার থেকে ফোন করেছে তাকে, কিন্তু সে ফোন তোলে না। এই ভেবেই 3বার কল করার পর শামীম ফোন রিসিভ করে। কানে নিতে ওই পাশ থেকে বলছে, কি ব্যাপার, আপনার এতবার করে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছেন না কেন? কে আপনি? আর আমার সাথে এরকম ভাবে কথা বলছেন, আপনার সাহস তো কম না? আমার সাহসে কি দেখেছেন? বাসরাতে আরো দেখবেন। এইরকম কথা শুনে তামিমের আর বোঝার বাকি রইল না যে ফোনটা তামান্না করেছে। তারপর তামান্নাকে উদ্দেশ্য করে তামিম বলতে লাগে, না আসলে আমি অপরিচিত নাম্বার কখনো রিসিভ করি না। তো তোমার নাম্বার তো আমার কাছে নাই, আর সেভও করা নেই যে তুমি ফোন দিলে আমি তোমার নাম্বার বুঝে ফোন রিসিভ করব। তা তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? জোগাড় করেছি এক জায়গা থেকে, আপনাকে তা বলা যাবে না। তারপর তামান্নার সাথে আরো কিছু কথা বলে তামিম তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তখনই তার মা তামিমকে উদ্দেশ্য করে ডাকতে লাগে, তামিম কই তুই, নিচে আয় জলদি। মায়ের ডাক শুনে তৈরি করে নিচে নামে। নিচে এসে তামিম দেখতে পায় তার বাবা মা বসে আছে খাবার টেবিলে। তখনই তার বাবা তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, সকালে খাবারটা খেয়ে যা। আর তুই দুপুরের খাবার কোথায় খাবি না খাবি তাই তোদের জন্য তোর মা টিফিন বাড়িতে করে পাঠিয়ে দেবে। একটা দিলে কিন্তু হবে না, 2টা রাক্ষস আছে তো, 3টা টিফিন বাড়ি দিতে হবে। আমাকে তা বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তার জন্য 3টা টিফিন বক্স রেডি করে দিয়েছি। তারপর তামিম খাওয়া শেষ করে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর অফিসে পৌঁছাতে দেখতে পায় ফারুক আর স্বাধীন তার সামনে দাঁড়িয়ে আছে।
তামিমকে আসতে দেখে ফারুক আর স্বাধীন তামিমের কাছে গিয়ে এলো পাথরে মারতে লাগে। মুহূর্তের মাঝে তামিম বোকা বনে যায়। তারপর তামিম ফারুক স্বাধীন এর উদ্দেশ্য করে বলতে লাগে, তোরা আমায় কেন মারছিস, বলবে কি কারণ? তোরা তামান্নার বিয়ে ঠিক হয়েছে, আমরা জানতে পারলাম না, অন্যজনের কাছ থেকে জানলাম। আমাদেরকে তুই কি ফ্রেন্ড মনে করিস না? নিঃসন্দেহে আমি তোদেরকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তাহলে এই তোর ভালোবাসার নমুনা আমাদেরকে সবার পরে জানাচ্ছিস? আরে আমার বিয়ে আমি নিজেই জানি না কবে আমার বিয়ে, আর তোদেরকে কি বলবো বল? ও তাই বল। যদি জেনেও না জানার ভান করিস না, তাহলে তোর অবস্থা কিন্তু খারাপ করে দেব আমরা। তারপর সেখানে আর না থেকে যে যার রুমে চলে যায়। দুপুরে সবাই যায় ক্যান্টিনে। ফারুক আর স্বাধীন তামিমকে ক্যান্টিনে না দেখে তার ক্যাবিনে যায়। দেখতে পায় তামিম কাজ করছে। তখনই তামিমকে উদ্দেশ্য করে ফারুক বলতে লাগে, কিরে, তোর আবার কি হয়েছে? চল খেতে যাবি। না রে, মা খাবার বাড়িয়ে দিয়েছে, তোরাও আয়, তোদের জন্য খাবার বাড়িয়ে দিয়েছে। ও তাহলে আন্টি খাবার পাঠিয়ে দিয়েছে? দে আন্টির খাবার দে, কতদিন হলো আন্টির হাতের খাবার খাই না। তারপর তামিম তার ব্যাগ থেকে খাবারের বাটিগুলো বের করে তাদের হাতে দিল। তারপর একসাথে বসে তামিম ফারুক স্বাধীন খেতে লাগে। খেতে খেতে তো ফারুক বলে ওঠে, আমি এমনিতেই এরকম করছিলাম, দেখেছিস আন্টির হাতে রান্না করা খাবারগুলো কত সুস্বাদু। তারপর তামিম ফারুক স্বাধীন খাওয়া দাওয়া শেষ করে যে যার কেবিনে চলে যায়। তারপর অফিসের পিয়নকে দিয়ে প্লেটগুলো পরিষ্কার করে নেয়। তারপর তামিম কেবিনে বসে অফিসের কাজ করতে লাগে। বিকেলের দিকে তামিমের ফোনে ফোন করে তামান্না। ফোন রিসিভ করতে ওই পাশ থেকে তামান্না বলতে লাগে, তা কই আপনি? আর অফিস কয়টা ছুটি হবে? অফিস আমার ক্লাস শ্বশুরে, আমরা যখন বলবো তখন অফিস ছুটি হবে। তাছাড়াও আমার হাতে অনেক কাজের প্রেশার, কাজগুলো শেষ করতে করতে রাত্রি প্রায় 8টা বাজবে অফিস থেকে বের হতে। স্বাধীনের মুখ থেকে এইরকম কথা শুনে ফোন কেটে নীরবে বসে থাকে তামান্না। একটু পর তামান্নার রুমে তার মা আসে। তামান্নাকে এভাবে গোমরা মুখ করে বসে থাকতে দেখে তার মা বলতে লাগে, কি হয়েছে তোর, তুই এভাবে বসে আছিস কেন? আসলে মা, আজকে একটু বাইরে ঘুরতে এসেছিলাম তামিমকে নিয়ে। তাই নাকি ওর অফিসে কি যেন কাজ, অফিস থেকে বের হবে রাত 8টায়। তাহলে অফিসে চলে যা। অফিসে গিয়ে আমি কি করব? আমি তো কিছুই বুঝি না অফিসের কাজের। আরে বোকা মেয়ে, আমি তোকে বলেছি অফিসে যেতে কাজ করার জন্য না। ছেলেটা তো নিশ্চয়ই দুপুরে ভাত খেয়েছে, সন্ধ্যায় তো আর খাইনি। তাই আমি টিফিন বাটিতে ভাত পেরে দিচ্ছি, তুই নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আসবি আর দেখা করেও আসতে পারবি। মায়ের মুখ থেকে এইরকম কথা শুনে তামান্না আশ্চর্য হয়ে যায়। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলতে লাগে। তারপর তামান্না কিচেন রুমে গিয়ে টিফিন বাটি করে ভাত নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের টপ মাফিয়া তার ছেলেদেরকে নিয়ে মিটিং করছে, কারণ বিগত 1 বছর তার ব্যবসাতে প্রচুর পরিমাণ লস হচ্ছে। তখন ছেলেগুলোকে উদ্দেশ্য করে আন্ডারওয়ার্ল্ডের টপ মাফিয়া বলতে লাগে, কিরে, তোরা আগের মতো মাল চেপাতে পারছিস না কেন? ভাই, কেউ আর আগের মতো মাইল কিনছেন আমাদের কাছ থেকে, ইভেন তারা সবাই কাজ থেকে রিটার্ন নিয়েছে। কেন, কি হয়েছে ওদের সাথে যেরকম করলো? আসলে ভাই, দিনে দিনে শহরের এনকে ডনের উৎপাত বেড়ে গেছে। যারাই খারাপ কাজের সাথে বিলুপ্ত তাদেরকে ধরে ধরে মারছে। তাই সবাই যার যার জীবন বাঁচাতে সবাই কাজ থেকে বিরত হয়েছে। আসলেই তো এটা একটা চিন্তার বিষয়। আমি যদি মাল সাপ্লাই না দিতে পারি তাহলে তো আমার আব্বা আছে, সেও তো আমাকে মারবে। তোরা যে করেই পারিস ওর পরিচয় জোগাড় কর। ভাই, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই এনকে ডনের খোঁজ পাইনি। ইভেন এনকে ডনের নাম শুনলে কেউ আমাদের সাথে কথাও বলতে চায় না। সবাই এনকে ডনকে এত পরিমাণ ভয় পায়। পরক্ষণে নিজের মাথায় একটা তীক্ষ্ণ বুদ্ধি চলে আসে আন্ডারওয়ার্ল্ডের টপ মাফিয়ার। নিজেকে সামলে নিয়ে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, তোরা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যেহেতু এনকে ডন অন্যায়ের প্রতিবাদ করে, তাই আমরা কালকে শহর থেকে ট্রিস্টামে কিডন্যাপ করব, পরে তাদেরকে বুক করে মেরে ফেলবো। তখন এনকে ডন পাগলের মতো আমাদেরকে খুঁজবে, যে আমাদেরকে খোঁজার চেষ্টা করবে তখনই তাকে ধরে ফেলবো। বস, আপনার মাথায় এত বুদ্ধি কোথায় থেকে আসে? আমাদের মাথায় কেন আসে না? অত কথা রাখ, আর কালকে নেমে পড়তোরা। এক রাতে শহর থেকে বেস্টামে তুলবে, আর দেখবি কচি কচি যেন হয়
না হলে আবার তাদেরকে ভোগ করে শান্তি পাবো না। ওকে বস, আমরা কালকে তুলে আনবো 20টা মেয়েকে। তারপর আন্ডারওয়ার্ল্ডের টপ মাফিয়া আরো কিছু কথা বলে তার স্থান থেকে চলে যায়। অন্যদিকে তামিম তার অফিসে জরুরি কাজ করছিল। তখনই কে এসে যেন তার দরজার কর্নারে কড়া নাড়তে দেখে তামিম বলে ওঠে, কে? আমি আসতে পারি স্যার? দরজা থেকে উকি দিয়ে তামান্না কথাগুলো বলে ওঠে। তামান্নাকে দেখে তামিম মুহূর্তেই শিউরে ওঠে। তারপর আবারও ল্যাপটপের দিকে তাকিয়ে বলতে লাগে, হ্যাঁ, ভিতরে আসো। তারপর তামান্না গিয়ে তামিমের সাথে বসে পড়ে। তারপর তার ব্যাগ থেকে এক এক করে খাবারের বাটিগুলো বের করে টেবিলের উপর সাজাতে লাগে। তার টেবিলের সামনে খাবার গোছানো দেখে তামান্নাকে বলতে লাগে, আচ্ছা খাবারগুলো তুমি এখানে নিছো কেন? নিশ্চয় আপনি না খেয়ে আছেন, তাই মা আপনার জন্য রান্না করে পাঠিয়েছে। নিন নিন, খেয়ে নিন, কাজ পরেও করতে পারবেন। এই বলে ভাত মাখিয়ে তামিমের মুখের সামনে তুলে ধরে। অমনি রুমে প্রবেশ করে ফারুক। হঠাৎ তার চোখের সামনে এরকম দৃশ্য দেখে অবাক বনে যায়। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, ও সরি, ভুল টাইমে এন্ট্রি করেছি। আই এম এক্সট্রিমলি সরি। হঠাৎ এরকম কথা শুনে পাশে তাকিয়ে তামান্না দেখতে পায় ফারুককে। মুহূর্তে একটু লজ্জা পেয়ে যায়। তারপর ফারুককে উদ্দেশ্য করে তামিম বলতে লাগে, এত খাবার আমি একা খেতে পারবো না, তুই গিয়ে স্বাধীনকে ডেকে তারপরে আমরা চারজনে একসাথে খাই। তামিমের মুখ থেকে এইরকম কথা শুনে স্বাধীনকে ডাকার উদ্দেশ্যে বেরিয়ে যায় ফারুক। তারপর স্বাধীনের কেবিনে গিয়ে স্বাধীনকে ডেকে নিয়ে তারপর তামিমের কেবিনে চলে যায় তারা। তারপর তারা চারজন টেবিলে একসঙ্গে বসে খেতে লাগে আর গল্প করতে লাগে। খাবার খেয়ে যে যার কেবিনে চলে যায়। অন্যদিকে তামান্না তার বাসায় উদ্দেশ্যে রওনা হয়। তারপর অফিস শেষ করে যে যার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তামিম নিয়ম মাফিক অফিসে চলে আসে। তখনই তামিমের কেবিনে একটা ছেলে এসে বলতে লাগে, স্যার, আমাদের মালগুলো শিপিং করার সময় কে যেন আটকে দিয়েছে আর বলেছে তাদেরকে চাঁদা না দিলে মালগুলো ছাড়বে না, আর সময় মতো সাপ্লাই না দিতে পারলে আমাদের মালগুলো রেট অনেকই কমে যাবে। তুমি আমার সাথে চলো, দেখি কে বা কারা এরকম করছে। তারপর তামিম অফিস থেকে বেরিয়ে সোজা বন্ধ হয়ে চলে আসে। বন্দরে এসে দেখতে পায় অনেক ছেলেপেলে তার ট্রাকেই ঘেরাও করে রেখেছে। তারপর তামিম গিয়েছিল ওগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, আপনারা আমার শিপিং আটকেছেন কেন? এখান থেকে যে মালগুলো যায় আমাদের চার্জ দিতে হয়, তুই কি তা জানিস না? কথাটি বলে স্বাধীনের কাছে এসে কলার ধরে ধাক্কাতে লাগে ছেলেগুলো। পরক্ষণে তামিমের রাগ মাথায় উঠে যায়। নিজেকে সামলে নিয়ে তামিম বলতে লাগে, দেখুন ভাই, কারা আপনাকে টাকা দেয় না দেয় তা আমার জেনে কোনো লাভ নেই। আমি কাউকে টাকা দিতে পারবো না, এটা আপনি যা করতে পারেন করেন। স্বাধীনের মুখ থেকে এইরকম কথা শুনে গুন্ডা ছেলেটা এসে স্বাধীনকে একটা ঘুষি দেয়। পরক্ষ তামিম মাটিতে লুটিয়ে পড়ে। মাটি থেকে উঠে নিজেকে সামনে নিয়ে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ তোরা কারা, তোদের বাপকে তাও জানতে চায় না। আমার কোম্পানির মাল এখান দিয়ে যাবে, তোরা আটকান উঠকে। হ্যাঁ, আর আমাকে একটা ঠোকা দিয়ে দেখ তোদের কি অবস্থা করি। তামিম কথা বলা শেষ করতে ছেলেগুলো এসে তামিমকে মারতে লাগে। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে তামিম ছেলে বলে কি এলো পাথারি মারতে লাগে। মুহূর্তেই ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সেখানে থাকা মেইন ছেলেটার কাছে চলে যায় আর তামিম তাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোকে বলছি না আমাকে রাখাস না, কিন্তু তুই ভুল কাজটা করে ফেললি। আমি যেন তোকে এই বন্দরের কখনো আশেপাশে না দেখি, যদি এরপরও দেখি তাহলে কিন্তু ওই দিনই তোর শেষ দিন হবে। ছেলেটিকে উদ্দেশ্য করে কথা বলতে ছেলেটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পেছন থেকে হাততালি দিতে লাগে ফারুক স্বাধীন। তখন তামিম স্বাধীন ফারুককে উদ্দেশ্য করে বলতে লাগে, তোরা কি আমার এরকম রূপ আজকে প্রথম দেখেছিস নাকি এরকম ভাবে হাতে তালি দিচ্ছিস? না, আসলে তা না। এই প্রথম তোর হাত থেকে কোনো একটা ছেলেকে সুস্থভাবে পালিয়ে যেতে দেখলাম, তাই দেখে একটু ভালো লাগলো, তাই হাতে বাড়ি দিলাম। ও তাই বল, তা এখন চল অফিসে যাই। না, অনেক অফিস করেছি, আর হবে না। এখন আমরা তিনজন বাইরে দিয়ে ঘুরবো। তারপর স্বাধীন ফারুকের কথাই সায় জানায়। তারপর তারা তিনজন পার্কে গিয়ে আড্ডা দিতে লাগে। তামান্নাও তার বান্ধবীদের নিয়ে পার্কে এসেছিল আড্ডা দিতে। হঠাৎ তামিমকে দেখতে পেয়ে নিজেই চমকে যায়। তারপর তামিমের কাছে এগিয়ে গিয়ে বলতে লাগে তামান্না, এই যে স্যার, এখানে কি অফিস থেকে আপনারা তিনজন এখানে কি করছেন? কথা বলার মাঝে এইরকম কথা শব্দ পেয়ে তামিম ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখে তামান্না। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে তামিম বলতে লাগে, না আসলে আমরা একটা কাজে এসেছিলাম, কাজটা কমপ্লিট করে ভাবছিলাম আজকে একটু আড্ডা দেওয়া যাক,
তা তুমি অবশ্য আমাদের সাথে আড্ডা দাও। তারপর তামান্নার দুই বান্ধবী আর তামান্না মেরে তাদের সাথে আড্ডা দিতে লাগে। আড্ডা শেষ করে দুপুরে সবার ক্ষুধা লাগলে সবাই রেস্টুরেন্টে চলে যায়। তখন তামিম লক্ষ্য করে ফারুক আর স্বাধীন তামান্না আর তার দুই বান্ধবীর দিকে কিরকম অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর তামিম, স্বাধীন, ফারুক একসাথে করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে তামিম ফারুক স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি ব্যাপার তোদের? হ্যাঁ, তামান্নার বান্ধবীদের দিকে ওরকম ভাবে হা করে তাকিয়েছিলি কেন? তামিমের এরকম কথা শুনে মুহূর্তেই বোকা বনে যায় ফারুক, স্বাধীন। নিজেদেরকে সামলে নিয়ে তামিমের কথায় কি উত্তর দেবে ভাবতে লাগলো। পরক্ষণে তারা দুজন একসঙ্গে বলে ওঠে, আরে কই, আমরা তোদের দিকে তাকিয়েছিলাম। আমি কিন্তু বাচ্চা ছেলে না, তোদের আমাকে বুঝিয়ে বলতে হবে। আমি কিন্তু সব বুঝে ফেলছি। হ্যাঁ, এক লাইন বেশি বোঝা বাদ দে। আর তুই কি বুঝতে পেরেছিস? তোমরা যে কেন তামান্নার দি বান্ধবীর দিকে ওইভাবে তাকিয়েছিলে সেটা কি বলবো নাকি তোমরা নিজের মুখে বলবে? ভাই, তোর আর কথা দিতে হবে না, বলছি। আসলে আমি তামান্নার বান্ধবী ইভাকে অনেকটাই পছন্দ করে ফেলেছি। আর স্বাধীনতা তামান্নার বান্ধবী রিয়াকে পছন্দ করে, তাই আমরা দুজন তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম। শেষে কিনা আমরা তিনজন তিন বান্ধবীর প্রেমে পড়লাম। তো কি হয়েছে? তারপর তারা আরো কিছু কথা বলে অফিসে পৌঁছে যায়। তারপর বিশেষ করে জেলার রুমে চলে যায়। অন্যদিকে টপ মাফিয়া ছেলেরা বের হয়েছে শহরের মেয়েদেরকে তুলে আনার জন্য। তারপর যে যেখান থেকে পায় শুধুমাত্র মেয়েদেরকে তুলে নিয়ে আসে তাদের গোপন আড্ডায়। এক এক করে সেখানে বেস্টটা মেয়েকে তুলে নিয়ে আসে তারা। একটু পর সেখানে টপ মাফিয়া চলে আসে। এত মেয়েদের দেখে টপ মাফিয়া আ করে হাসতে লাগে আর পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলতে লাগে, এতগুলো মেয়ের মধ্যে কাকে রেখে কাকে ভোগ করবো বুঝতেই পারছি না। আচ্ছা থাক, তোরাও তো নিশ্চয়ই ক্ষুধার্ত, তোরাও নিজেদের পিপাসা মিটিয়ে নে। টপ মাফিয়ার মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তে ছেলেগুলো তাদের হিংস্র রূপ ধারণ করে। তারপর ছেলেগুলো মেয়েগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর মেয়েগুলোকে ভোগ করা শেষ হলে মেয়েগুলোকে মেরে জঙ্গলে ফেলে আসে একসাথে করে। আর মাটিতে লিখে আসে, এমকে ডন, আই এম ব্যাক। পরের দিন সকালবেলা তামিম ফ্রেশ হয়ে নিচে নেমে মার কাছে থেকে কফি নেয়। সবার সাথে টিভিতে খবর শুনছিল। হঠাৎ টিভিতে খবর শুনতে পায়, পরে নতুন আর এক গ্যাংয়ের উৎপত্তি বেড়ে গেছে। একসঙ্গে জঙ্গলে 20টা মেয়েকে রেপ করে ফেলে রেখে গেছে তারা। সাথে এও লিখে গেছে, এমকে ডন, আই অ্যাম কাম ব্যাক। খবরটা শুনে মুহূর্তে চমকে যায় তামিম। নিজেকে সামনে নিয়ে কফির মগ রেখে তার রুমে চলে যায়। রুমে গিয়ে ফারুককে ফোন করে সকল কথা খুলে বলে। তারপর তামিম ফারুককে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই আর স্বাধীন জলদি করে তোদের পুরাতন গ্যারেজে চলে আয়। তারপর তামিম না কি বেরিয়ে পড়ে। পিছন থেকে মা বলতে লাগে, কই যাচ্ছিস বাবা, খেয়ে যা। না মা, আমার একটা দরকারি কাজ আছে, আমি বাইরে খেয়ে নিব। কথাটা শেষ করে দৌড়ে গিয়ে গাড়ি স্টার্ট করে ফারুকদের পুরাতন গ্যারেজে চলে আসে। তামিম গিয়ে দেখতে পায় সেখানে ফারুক, স্বাধীন বসে আছে। তারপর তামিম গিয়ে তাদের উদ্দেশ্য করে বলতে লাগে, যেখানে আমাদের নাম শুনে প্রত্যেকটা গান ভয়ে খাবে, সেখানে কিনা এই নতুন গানের উৎপত্তি। এটা নিশ্চয়ই আমাদেরকে একটা ভার্সনের জাল। যে কাজ করিস না কেন, তোরা দেখা শুনে চিন্তা করে করবি। আর আজকে রাতে বের হব তাদেরকে ফিনিশ করার জন্য। সেখান থেকে তারা তিনজন বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। অফিস শেষ করে তারা যে যার বাড়িতে চলে যায়। খাবার দাবার করে যে যার রুমে যে শুয়ে পড়ে। বাড়িতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তারা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে ফারুকদের পুরানো গ্যারেজে চলে যায়। তামিম গিয়ে দেখতে পায় আগে থেকেই সেখানে ফারুক, স্বাধীন বসে আছে। তারপর তারা তাদের আইকনিক পোশাক পরে রেডি হয়ে তামিম তার কোমরে একটা পিস্তল গুঁজে নেয়। অন্যদিকে ফারুক আর স্বাধীন তাদের পছন্দের স্নাইপার ব্যাগে করে নিয়ে যায়। শহরে গিয়ে গাড়ি দিয়ে টোল দিচ্ছিল। তখনই দেখতে পাই কিছু লোক একটা মেয়েকে বিরক্ত করছে। একটু পর দেখতে পাই লোকগুলো মেয়েটিকে জোর করে গাড়িতে টেনে তুলছে। গাড়িতে তুলেই লোকগুলো মেয়েটিকে নিয়ে যেতে লাগে। তামিম তাদের গাড়ির পিছু করতে লাগে। তারপর তামিম জোরে গাড়ি চালিয়ে তাদের গাড়ির সামনে গিয়ে ব্রেক করে। তারপর সেই গাড়ি থেকে একটা ছেলে বের হয়ে এসে তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগে, কে রে তোরা? আমাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছিস, এর ফল কি হবে তোরা জানিস? আমরা হচ্ছে এনকে ডন। কথাটা বলে ঠাস ঠাস করে তার বুকে গুলি করে তারপর গাড়িতে গিয়ে সকল ছেলেকে মারতে লাগে। ছেলেগুলোর হাত থেকে মেয়েটি সরপে দৌড়ে সেখান থেকে চলে যায়। একটু পর তামিমরা সকল ছেলেকে গুলি করে মেরে ফেলে, শুধু একজনকে বাদে। আর সেই ছেলেটাকে কলার ধরে বলতে লাগে, তামিম,
আমরা তোকে সেটা দেবো, কথা দিলাম। কিন্তু আমাদেরকে তুই যদি ভালোই ভালো বলে দিস যে তোরা মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিলি আর তোদের বসি বা খেয়ে। ভাই আমাদের প্লিজ মারবেন না, আমি আপনাকে সকল সত্যি কথা বলে দিচ্ছি। তারপর তারা ছেলেটিকে নিয়ে আন্ডারওয়ার্ল্ডে টপ মাফিয়ার গোপন স্থানায় চলে আসে। অন্যদিকে টপ মাফিয়া ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, আমাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে। এখানে যখন তখন অ্যান্ডকে ডনরা অ্যাটাক করে দিবে, তাই আমাদের সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আসবে না, চলে এসেছে তোদের বাপ। হঠাৎ টপ মাফিয়া এরকম কথা শুনে সামনের দিকে তাকিয়ে দেখে একটা ছেলে কালো পোশাক পরে মুখে সাদা মাস্ক লাগানো। টপ মাফিয়ার বোঝার বাকি রইল না যে এটাই এনকেটন। মুহূর্তেই নিজেকে সামনে নিয়ে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে টপ মাফিয়া, তোরা যেদিকে দেখছিস কি, শালাকে ধর। কথাটা বলা শেষ করতে ছেলেগুলো তামিমকে মারতে আসে। অমনি তাদের ওপর কে যেন গুলি করে। হঠাৎ সবগুলো ছেলে মাটিতে লুটিয়ে পড়ে, শুধু টপ মাফিয়া ছাড়া। বাহির থেকে স্বাধীন আরও ফারুক ছেলেগুলোকে স্নাইপার দিয়ে গুলি করে মেরে ফেলে। তারপর তারাও রুমে প্রবেশ করে। তারপর তামিম আন্ডারওয়ার্ল্ডের উদ্দেশ্যে বলতে লাগে, তুই না বলেছিলি আই এম ব্যাক, তাহলে এখনই হার মেনে নিল তোর ছেলেগুলো। দেখ কিরকম ভাবে মাটিতে শুয়ে আছে, বোধহয় কেউ বেঁচে নেই, তুইও মারা যাবে একটু পর। তামিমের এইরকম কথা শুনে আন্ডারওয়ার্ল্ডের টপ মাফিয়া হয়ে এসে তামিমের পা জড়িয়ে ধরে বলতে লাগে, ভাই প্লিজ আমাকে মাফ করে দেন, আমি আর কখনোই আপনাদের সাথে পাঙ্গা নিব না। ইভেন আমি আর খারাপ কাজও করব না। আমার কাছ থেকে এ পর্যন্ত কেউ ক্ষমা পায়নি, তুইও পাবি না। কথা বলা শেষ করে তামিম আন্ডারওয়ার্ল্ডের টপ মাফিয়ার মাথায় ঠাস ঠাস করে গুলি করে দেয়। তারপর আন্ডারওয়ার্ল্ডের টপ মাফিয়া নিথর দেহটি মাটিতে লুটিয়ে পড়ে। তারপর তামিম ফারুক স্বাধীন ছেলেগুলোকে একত্র করে ধুইয়ে দেয়। তারপর ফারুক দেয়ালে রক্ত দিয়ে লিখতে লাগে, আমরা হচ্ছে এনকেডন, আমাদের হাত থেকে বাঁচা একদম অসম্ভব। তাই দেশে যেখানে মাস্তানি করে বেড়াও না কেন, আমাদের টার্গেট যদি তোমাদের উপর পড়ে তাহলে তোমরা আর কেউই বাঁচবে না কিন্তু। তারপর তারা সেখান থেকে যে যার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তামিম প্রতিদিনের ন্যায় ফ্রেশ হয়ে তার মার কাছ থেকে কফি নিয়ে তার বাবার সাথে টিভিতে খবর শুনতে লাগে। একটু পর একটা খবর আসাতে তামিম তার বাবার দিকে তাকিয়ে দেখে নিযুক্ত মনে তাকিয়ে আছে। খবরটা ছিল এইরকম, কিছুদিন আগে একসাথে বিশ্রামে কি রেপ করে জঙ্গলে মেরে রেখে গিয়েছিল আন্ডারওয়ার্ল্ডের টপ মাফিয়া ছেলেরা, আর এনকে ডনকে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল। সেখানে এনকে ডনরাই তাদেরকে মেরে দেওয়ালে একটা মেসেজ লিখে চলে আসে। তারপর থেকে সারা দেশে গ্যাংস্টার দিয়ে ধীরে কমতে লাগে। কিছুদিন পর ফারুক স্বাধীন তাদের মনের কথা তামান্নার বান্ধবীদেরকে বলে দেয়। তাদের পরিবার রাজি হয়ে যায়। তারপর ধুমধাম করে তিনজনের বিয়ে হয়। বাসরাতে তাদের স্ত্রীরা অপেক্ষা করছে। অন্যদিকে তখন তামিম ফারুক স্বাধীন ছাদেই বসে থেকে একসাথে আড্ডা দিচ্ছে। বাসর ঘরে তামান্না আর তামান্নার বান্ধবীরা অপেক্ষা করতে করতে এক পর্যায়ে বাসর ঘর থেকে বেরিয়ে তামান্নার বান্ধবীরা সবাই ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে মহাশয়রা আড্ডা দিচ্ছে। তারপর পেছন দিক থেকে কলার চেপে ধরে তামান্না বলতে লাগে, আমাদেরকে একা রেখে আপনারা এখানে এসে আড্ডা দিচ্ছেন? তারপর তামিম আর তামিমের বন্ধুদেরকে তামান্না আর তামান্নার বান্ধবীরা সবার কলার ধরে সেরা রুমে চলে যায়। রুমে গিয়ে তামিমকে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তামান্না তার উপরে উঠে বলতে লাগে, এই বাসরাটার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি, আর আপনি কি না বাইরে গিয়ে আড্ডা দিচ্ছেন বন্ধুদের সাথে? এই কথাটি বলে তামান্না তাদের চার ঠোঁট এক করে দেয়। তারপর তারা দুজন হারিয়ে যায় ভালোবাসার একটা অতল গভীরে।